s ইকুয়াল টু ut মাইনাস হাফ এ টি স্কয়ার এবং v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2s এবং n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব sn হলে মাথায় রাখবো sn ইকুয়াল টু u প্লাস হাফ এ 2n মাইনাস 1। তাহলে আমাদের কাজ এই সমীকরণটা মনে রাখা। তিনটে সমীকরণের বৈশিষ্ট্য দেখো, প্রত্যেকটাতে দেখো চারটে করে পদ আছে। প্রথমটাতে দেখো 1 2 3 4 VUAT, ঠিক। পরেরটাতে দেখো 1 2 3 4, এটাকে ধরে নিয়েছো টিটাকে নাকি? দেখো 1 2 3 4, চারটে করে পদ আছে। দেখো প্রথমটাতে আছে VUAT, মানে এখানে এস নাই, হ্যাঁ না বলো? তাহলে যদি কোনো সময় এস বার করতে দেয় এই সমীকরণটা কি কাজে লাগাতে পারবো? হবে না। তাহলে আমরা আজকে শুরু করব দ্বিতীয় অধ্যায়। আগের দিন দ্বিতীয় অধ্যায় অল্প করে শুরু করেছিলাম, বাট আজকে একদম কমপ্লিটলি দ্বিতীয় অধ্যায়ের প্রথম থেকে শুরু করব আমরা, ঠিক আছে? সেকেন্ড চ্যাপ্টারের নাম কি? যদি দেখো সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে বল ও গতি। এই হচ্ছে আমার সেকেন্ড চ্যাপ্টার। এখন বল ও গতিতে দুটো পার্ট আছে, বল ও গতি। গতি মানে কি? আমরা এখানে মাপবো, মেজার করব। আমরা এখানে মেজার করব, মাপবো। কি মাপবো? যে কোনো বস্তু কতটা পথ গেল, তার বেগ কতটা, কতটা দূরত্ব গেল, ইত্যাদি ইত্যাদি। বল অধ্যায়টা আমরা এখানে পুরোপুরি নিউটনের গতিসূত্রকে নিয়ে আলোচনা করব, নিউটনের গতিসূত্র। এবং এটা তোমরা ক্লাস 8-এ পড়েছো অলরেডি, প্রথম চ্যাপ্টারেই। সো 8-এর 1.1-এই তোমাদের এটা ছিল, কিন্তু এটাকে এখানে বড় করে পড়তে হবে, ইলাবোরেটলি। তো প্রথম চ্যাপ্টার আমাদের যেটা আছে সেটা হচ্ছে গতি। গতি কাকে বলে? তো প্রথম কনসেপ্ট আসছে গতি আর স্থিতি, এই দুটো জিনিসটা। এই যে আমি এখানে হাঁটাচলা করছি, সময় সাপেক্ষে আমি নিজের স্থান পরিবর্তন করছি, ঠিক বলছি তো? ধরো প্রথম কিছুক্ষণ আমি এখানে ছিলাম, এই যে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড, এই যে 4 সেকেন্ডে দেখো এখান থেকে এত দূর এলাম। তাহলে ওই সময় থেকে এই সময়, এই 4 সেকেন্ডে আমি নিজের স্থান পরিবর্তন করলাম। কোনো একটা বস্তু সময়ের সাপেক্ষে, কথাটা হবে কিন্তু সময়ের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে নিজের স্থান পরিবর্তন করলে তাকে বলা হয় গতিশীল বস্তু। পরিবর্তন করলে তাকে বলবো আমরা গতিশীল বস্তু। এবং তার অবস্থাকে বলি আমরা গতি। তার অবস্থা, গতি একটা অবস্থা, গতিশীল অবস্থা বলতে পারো। তাহলে সময়ের সাপেক্ষে কোনো বস্তু নিজের স্থান পরিবর্তন করলে তাকে কি বলা হয়? গতিশীল বস্তু। যেমন আমি গতিশীল, এই যে হাঁটাচলা করছি, এবং আমার অবস্থাটাকে কি বলবো? গতি। এবং তোমরা যারা বেঞ্চে বসে আছো, সময়ের সাপেক্ষে তারা কিন্তু স্থান পরিবর্তন করছো না, নাকি? এক জায়গায় বসে আছো। তাহলে কোনো বস্তু যদি সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন না করে তখন তার অবস্থাকে বলা হয় স্থিতি, এবং সেই বস্তুটাকে বলবো স্থিতিশীল বস্তু। তো আশা করছি স্থিতি আর গতিটা বোঝাতে পারলাম। যে স্থিতি কাকে বলে? সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করবে না, ঠিক তো? আর গতি কাকে বলবো? সময়ের সাপেক্ষে স্থান কি করবে? পরিবর্তন করবে। এখন কোনো বস্তুর গতি বা স্থিতি, পুরো ঘটনাটা কিন্তু আপেক্ষিক। কোন বস্তুর গতি বা স্থিতি, এই পুরো ঘটনাটা কিন্তু আপেক্ষিক। কেন স্যার আপেক্ষিক? কারণ তুমি কার সাপেক্ষে বলছো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা ট্রেন চলছে, হু হু করে একটা ট্রেন চলছে, একটা ট্রেন চলছে, ঠিক আছে? একটা ট্রেন চলছে, ধরো, কথা মানে বলছি আমি, ট্রেন হু হু করে চলছে 60 কিলোমিটার/আওয়ার, এই গতিতে ট্রেন চলছে। এবার তার আশেপাশে থাকা কোনো গাছকে যদি তুমি দেখো, তার গাছকে দেখো, তাহলে এইখানে কোনো একটা জানলায় বসে থাকা কোনো এক ব্যক্তি যদি গাছটাকে দেখতে চায়, সেই গাছটাকে দেখবে সে পেছনের দিকে চলে যাচ্ছে, সেই গাছটাকে সে দেখবে পেছনের দিকে চলে যাচ্ছে। কেন এরকম হলো? কারণ ট্রেন যেদিকে যাচ্ছে তার গাছটার গতি তার পেছন দিকে মনে হবে, কিন্তু তার মনে হবে ট্রেনে থাকা ব্যক্তিরা সব স্থির, হ্যাঁ না বলো? আমি যে ট্রেনের কামরায় বসে আছি, আমার সামনে যে যাত্রী বসে আছে, সেই যাত্রীকে কেমন লাগবে দেখতে? স্থির লাগবে, ঠিক তো? এই ট্রেন, এইটাই ধরো ট্রেনের কামরা, আমি বসে আছি। তাহলে ট্রেন যদি চলে, আমরা প্রত্যেকে একে অপরকে কি দেখবো? স্থির দেখবো। আমরা একে অপরকে চিপস দিতে পারবো। তো আমরা প্রত্যেকে একে অপরকে স্থির দেখবো। সাইলেন্ট করি, হ্যাঁ, নাহলে পাগল করে দেবে, ডিস্ট্রাক্ট হয়ে যাবে। চলো, তাহলে পরে
এইদিকে ট্রেন চলছে, ও পেছন দিকে চলে যাচ্ছে। তাহলে পরে কি হচ্ছে ঘটনাটা? লজিকটা হচ্ছে যে আমার এর সাপেক্ষে মনে হবে এ গতিশীল, হ্যাঁ না না বলো? গাছটা পেছনের দিকে চলে যাচ্ছে, তাহলে এর সাপেক্ষে এ মনে হচ্ছে গতিশীল। এবার ধরো এই গাছের ওপর কোনো একটা ব্যক্তি চেপে আছে, তার সাপেক্ষে ট্রেনটা তো স্যার হু হু করে চলে যাচ্ছে, তাহলে ট্রেন গতিশীল। তাহলে আমরা কোনো একটা বস্তু স্থির না গতিশীল এটা বোঝাই কার সাপেক্ষে তুমি বলছো, কোন পয়েন্ট অফ ভিউ, পিওভি তোমরা খুব ইউজ করো দেখি ইনস্টাগ্রাম রিলে, পিওভি পয়েন্ট অফ ভিউ। কার পয়েন্ট অফ ভিউ? আমার পয়েন্ট অফ ভিউ, তোমার পয়েন্ট অফ ভিউ আলাদা তো। কারণ দেখো এখানে কি হচ্ছে, এর পয়েন্ট অফ ভিউ থেকে এ ব্যাটা পেছন দিকে পালাচ্ছে, তাহলে এ গতিশীল। আবার এর পয়েন্ট অফ ভিউ থেকে এ গতিশীল। তাহলে আমরা কোন একটা বস্তুর স্থিতি বা গতি এটা বোঝাচ্ছি কোন এক কারোর সাপেক্ষে। কার সাপেক্ষে? আমার সাপেক্ষে, তোমার সাপেক্ষে, ওর সাপেক্ষে। সেই জন্য এটাকে বলছি আমরা আপেক্ষিক। কেন? যদি তাই না হতো তাহলে তুমি ভাবো পৃথিবী তো নিজেই গতিশীল এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে গতিশীল। তাহলে পৃথিবীতে থাকা প্রত্যেক ব্যক্তি গতিশীল, প্রত্যেক বস্তু গতিশীল, ফোন গতিশীল, ট্রাইপড গতিশীল, সব গতিশীল। আমরা বুঝতে পারছি না। দাঁড়াও 1 মিনিট। তাহলে লজিকটা হচ্ছে কি গতিশীল, তাহলে পৃথিবী নিজে গতিশীল, আমরা সবাই পৃথিবীর সঙ্গে গতিশীল। এখন পৃথিবী নিজে যেহেতু মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ আছে, সেজন্য আমরা পৃথিবীতে থাকছি, সেজন্য পৃথিবী যে গতিশীল সেই জিনিসটা অনুভবই করতে পারছি না। যেমন ট্রেনের ক্ষেত্রে হচ্ছিল, ট্রেন গতিশীল তো, কিন্তু ট্রেনে থাকাকালীন সমস্ত বস্তুকে আমার কি লাগছিল? স্থির। তার মানে আমরা যখন যে নির্দেশ তন্ত্রে থাকি সেটাকে মনে হয় দেখে যে সেটা স্থির বা আপাত দৃষ্টিতে। তাহলে এবার চলে এলো নির্দেশ তন্ত্র। নির্দেশ তন্ত্রটা কি? আমরা যখন কোনো কিছুকে দেখছি কারো সাপেক্ষে দেখছি, যেমন আমি তোমাকে দেখছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি। এবার ধরো পাশে হু হু করে ট্রেন চলছে, সো ট্রেনে যে আছে তার চোখ দিয়ে সে পৃথিবীকে দেখছে, তার মনে হবে যে আমি ঠিকঠাক আছি, পৃথিবী এরকম পিছন দিকে পালিয়ে যাচ্ছে। তাহলে এই যে আমি আমার চোখ দিয়ে যা দেখছি এটা একটা ফটো ফ্রেমের মতো দেখছি, হ্যাঁ না বলো? কাইন্ড অফ ফটো ফ্রেমই তো। তাহলে এই ফটো ফ্রেমে কোনো একটা বস্তুর গতি, তার অবস্থান, তার উৎস ইত্যাদি যাই আছে সব বোঝানো যায়। এটাকে বলি আমরা নির্দেশ তন্ত্র। তাহলে আমার চোখ দিয়ে আমি যা দেখছি এটা হচ্ছে একটা ফ্রেম, এটার নাম দেওয়া হলো নির্দেশ তন্ত্র। এই নির্দেশ তন্ত্রকে আমরা দুভাগে ভাগ করি। আগের দিন বুঝিয়েছিলাম কি কি না, তো একটা হচ্ছে জড়ত্বীয়, মনে পড়লে করতে পারবে, আর একটা হচ্ছে কি অজড়ত্বীয়। তাহলে দু রকমের নির্দেশ তন্ত্রের কথা আমরা আগের দিন বলেছিলাম, একটা হচ্ছে জড়ত্বীয় আর একটা হচ্ছে অজড়ত্বীয়। জড়ত্বীয় নির্দেশ তন্ত্র কাকে বলে? যে নির্দেশ তন্ত্র স্থির অথবা সমবেগে গতিশীল। যে নির্দেশ তন্ত্র স্থির অথবা সমবেগে গতিশীল তাদেরকে আমরা বলবো জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। যেমন ধরো তুমি তুমি স্থির আছো, তুমি জড়ত্বীয় নির্দেশ তন্ত্রে আছো। এই যে আমি সমবেগে হাঁটছি এটা হচ্ছে কি জড়ত্বীয় নির্দেশ তন্ত্র। মাথায় রাখবো নিউটনের যে সমস্ত গতিসূত্র আছে সেগুলো সব জড়ত্বীয় নির্দেশ তন্ত্রের জন্য প্রযোজ্য। নিউটনের গতিসূত্র এগুলো সব জড়ত্বীয় নির্দেশ তন্ত্রে প্রযোজ্য। অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র কাকে বলে? যে সমস্ত ত্বরণ আছে এমন নির্দেশ তন্ত্রগুলোকে অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র বলে। যেমন তুমি নাগরদোলায় আছো, নাগরদোলা ঘুরছে, বা তুমি ধরো ব্রেক ডান্স, যেগুলো ব্রেক ডান্স বোঝো তো, এরকম করে গোল ঘুরে তার সঙ্গে গুলো নিজেরাও ঘুরে। ব্রেক ডান্স কোনগুলোকে বলে? এরকম করে বসে থাকি না আমরা, হরাইজন্টালি বসে থাকি তো, এরকম করে গোল 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 করে ঘুরে। তো এইরকম টাইপের জায়গায় যদি আমি থাকি এবং আমি সেখান থেকে যা দেখবো সেটাকে বলবো আমরা কি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে যেটা ত্বরণ থাকবে, ত্বরণটা পরে বোঝাচ্ছি, অর্থাৎ এমন নির্দেশতন্ত্র যা সময়ের সঙ্গে সঙ্গে তার বেগ পরিমাণ বাড়বে, সময়ের সঙ্গে সঙ্গে তার বেগ পরিমাণ বাড়তে থাকলে তাকে বলি আমরা ত্বরণ। যেমন নাগরদোলা, এটা একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে জড়ত্বীয় আর অজড়ত্বীয় এই দুটো নির্দেশতন্ত্রে আমরা বস্তুদেরকে দেখি। এখন আমরা আলোচনা করছিলাম পৃথিবীর গতি, তাহলে পৃথিবী নিজে গতিশীল। আবার দেখো আমি যদি সূর্য থেকে পৃথিবীকে দেখি তাহলে দেখবো সুন্দর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, কিন্তু পৃথিবীতে থেকে আমরা কি দেখছি? সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে যায়। তাহলে আমি যদি কাউকে সূর্যতে পাঠাই দিয়ে বলি দেখ তো পৃথিবী কেমন করছে, তো বলবে স্যার পৃথিবী তো এরকম ভাবে ঘুরছে।
আমি তো দেখতে পাচ্ছি পৃথিবী ঘুরছে, কিন্তু আমি কি বলবো আরে সূর্য ঘুরছে, তাই তো হবে, লজিক তো তাই। আবার সূর্য অনেকে বলে স্থির, তাই তো, কিন্তু সূর্য নিজেও স্থির নয়। সূর্য কি করছে, আমাদের যে আকাশগঙ্গা আছে মিল্কি ওয়ে, তাতে একটা ব্ল্যাক হোল আছে। ব্ল্যাক হোলের কনসেপ্ট কোনো একদিন বুঝিয়ে দেবো আমি নাইনে তোমাদের। সেই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘুরছে, এবং সূর্য যথেষ্ট স্পিড নিয়ে ঘুরছে। তাহলে সূর্য যদি ঘোরে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, আকাশগঙ্গা নিজে ঘুরছে, তাহলে আমরা সবাই ঘুরছি। কিন্তু আমি বারবার বললাম, আমরা যেখানে থাকবো সেটাকে কি দেখবো, স্থিরই দেখি। তাই লজিক্যালি ছোট করে বলতে গেলে আমরা সবাই গতিশীল অ্যাকচুয়ালি। আবার ভাবো, সেই আকাশগঙ্গা যে ব্রহ্মাণ্ডের মধ্যে আছে, সে ব্রহ্মাণ্ড নিজেই গতিশীল, হ্যাঁ না না বলো? ব্রহ্মাণ্ড বিস্তারিত হচ্ছে বা এক্সপ্যান্ড করছে। এক্সপ্যান্ড মানে কি, প্রসারিত হওয়া, প্রসারিত হচ্ছে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড যদি প্রসারিত হয়, তাহলে তার সঙ্গে সঙ্গে আমরা সকলেই কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। তাহলে যদি তাই হয়, তাহলে আমরা সবাই গতিতে আছি। কিন্তু এই গতির উৎস কি, কার সাপেক্ষে কি বলবো, এগুলো বলা খুব মুশকিল। তাহলে আমরা বলতে পারি এইভাবে যে আমরা সবাই গতিতেই আছি, আমরা কেউ স্থির নাই। কিন্তু এটা বলা তো ভুল, কিন্তু আমি তো তোমাকে স্থির দেখছি, হ্যাঁ না না বলো? আমি তো তোমাকে স্থির দেখছি, তাহলে কি করে হবে? সেই জন্য আমরা গতি বা স্থিতিকে আপেক্ষিক বলবো। কখনো বলবো না যে হ্যাঁ আমি গতিশীল আছি, ঘুরছি না। বাবা, তুমি চুপচাপ বসে আছো। কিন্তু ওই পয়েন্ট অফ ভিউ কেউ যদি দেখে, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড বা মহাব্রহ্মাণ্ডের রেসপেক্ট আমরা সবাই কি গতিশীলই আছি। ঠিক বলছি তো, হ্যাঁ না না বলো? ঠিক বুঝতে পারলাম ব্যাপারটা? তার লজিক হচ্ছে এটাই। তাহলে আমরা মোটামুটি এই ফোন এলে না এত ডিস্ট্র্যাক্ট হই। ফোন এমন একটা জিনিস যে ফোনটাকে সাইলেন্ট করে রাখাও খুব মুশকিল হয়ে যায়। এয়ারপ্লেন মোড করে দিই, সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, ফোনটাকে যদি সাইলেন্ট করে রাখি, মনে হয় গলা দেবে রেখেছি কিছু, লাইক আমার গলা কেউ দেবে রেখেছি। ফোনটাকে অন করি, কেউ ফোন করছে, অসুবিধা হচ্ছে, ফোন ধরবো না, বেচারি কোনো বিপদে আছে কিনা, কোন একটা স্টুডেন্ট কি হয়েছে না হয়েছে, ভয়ও লাগে। কিন্তু এদেরকে বারবার বলি যে পড়ানোর মুহূর্তে ফোন করিস না। আমার একটা বাজে ডিস্ট্রাকশন হয়, কারণ আমি একটা মুডে পড়াই, তো মুডটা বেকার চটকে গেলে পড়ানোর ওপর আমার ইফেক্টটা পড়ে যায়। সব জেনে শুনেও সেই 5:30 থেকে 7:30 সবাই ফোন করবে, 8টা থেকে আর কেউ ফোন করবে না। ওদেরকে বারবার বলি যা ডাউট থাকবে, মাধ্যমিকে এখন সাজেশন দেওয়া চলছে, মাধ্যমিকের সাজেশন তো দেখায়, তোমরা যখন 10-এ উঠবে তোমাদেরকে দেবো। এই যে মাধ্যমিকের সাজেশন, ঠিক আছে, এটা দেওয়া চলছে। এবার অনেকে কালেক্ট করছে, অনেকে কালেক্ট করেনি। তো ওদেরকে বারবার বললাম যে তোরা যদি মাধ্যমিকের সাজেশনটা নিস, তাহলে আমাকে দুপুরের দিকে যোগাযোগ করবি, ক্লাস চলাকালীন বিরক্ত করবি না। সেই সবাই ঠিক 5টা থেকে 7টার মধ্যেই ফোন করছে যে স্যার সাজেশন নেবো, সাজেশন নেবো, সাজেশন নেবো। আমরা কি সাজেশন রাস্তায় টেঙে রেখেছি জানি না। রাগ হয় যে যখন বলি ফোন করতে তখন ফোন করো। তোমাদেরকেও বারবার বলি যদি কোনো ডাউট হয় রাত 10:30 থেকে 11:30, 1 ঘন্টা তোমাদের জন্য আমি রাখি, সবার জন্যই, যে যার যা ডাউট হবে, কে আসবো না, এ করবো না, ওই করবো না, বলে দাও। তোমাদেরও বলি, তোমারও কোনোদিন শরীর খারাপ হতে পারে, তোমরা আমাকে ফোন করো রাত 10:30টার পর বা সকাল 11টা-12টার দিকে, মেনে নেওয়া যায়। ঠিক যে মুহূর্তে ক্লাস তার 5 মিনিট আগে ফোন করবে, স্যার ও না আসবে না আজকে। আমি তখন ফোন কেন ধরবো? আমি তো ফোন ধরবো না ন্যাচারালি। তোমার জানানো উচিত আমাকে কাল রাত্রে, তুমি কি জানো না আজ আসবে না? ঠিক আছে, হঠাৎ করে কি আসবে না? খুব রেয়ার যে কারো হার্ট অ্যাটাক হয়ে গেছে তার এরকম হয় না তো, খুব কম। তেমন আগের দিন 5 জন আসবে না, 5 জন কখন ফোন করছে, 5:30টায় ক্লাস, 5:10 ফোন করছে, আমি একটা ফোন ধরি না, স্যার আপনাকে ফোনে তো পাওয়া যায় না। আরে ফোনে পাওয়া যায় না মানে? তুমি আমাকে ঠিক টাইমে ফোন করো, তবে তো ফোন ধরবো। আমি তখন মেন্টাল প্রিপেয়ার নিয়েছি যে সবাইকে পড়াবো, আমি জাস্ট ট্রাইপড লাগিয়েছি, আমি পড়াবো, বোঝাবো, আর তখন ফোন করছে স্যার আসবে না, স্যার আসবে না, স্যার ও আসবে না, ওর তো শরীর খারাপ, স্যার অমুক তমুক। আমিও জেনে দিলাম দুটো, শরীর খারাপ টরীর খারাপ জানি না, পরীক্ষা দিতে না এলে পরের দিন ক্লাস করতে দেবো না, ওই জ্বর গায়ে পরীক্ষা দিতে আসতে হলো। খারাপও লাগে যে ঠিক আছে বট এবার। কোথায় ছিলাম আমি, ভুলে গেলাম। বল, কি আলোচনা করছিলাম? ওই গতিশীলতা, তাই তো। স্থিতি আর গতি কি হচ্ছে, আপেক্ষিক, ঠিক বলছিলাম তো, বুঝতে পারলাম। আমরা এখন গতি নিয়ে কিছুটা পড়বো। আমরা আগের দিন গতিকে কতগুলো ভাগে ভাগ করেছিলাম, যদি তোমাদের মনে করতে পারো, তাহলে গতিকে কতগুলো ভাগে ভাগ করেছিলাম। প্রথম ভাগ কি বলেছিলাম, চলন গতি, হ্যাঁ না না বলো? চলন গতি কাকে বলে? তাহলে আমরা প্রথম আলোচনা করব গতির প্রকারভেদ, এবং আমরা প্রথমে আলোচনা করব চলন গতি। তাহলে চলন গতি কাকে বলে? যদি তুমি ফুটবল নিয়ে দেখো, ফুটবল, তাহলে ফুটবলকে যদি কিক করো বা ঠেলে দাও,
ফুটবল দেখবে একটা সরল রেখা বরাবর যায়, অর্থাৎ ফুটবলের প্রত্যেকটি কণা একটা সরল রেখা বা সরল রৈখিক পথ অতিক্রম করে। ঠিক বলছি তো? হ্যাঁ না বলো? একটা সরল রৈখিক পথ অতিক্রম করে। তাহলে যে সমস্ত বস্তু বা কণা সরল রেখা বরাবর পথ অতিক্রম করে তাদেরকে বলবো রৈখিক চলন গতি বা সরল রৈখিক চলন গতি। তাহলে চলন গতির একটা ভাগ পেলাম আমরা, সরল রৈখিক চলন গতি। সরল রৈখিক চলন গতিটা কি স্যার? না তো কোনো একটা কণা যদি সরল রেখা বরাবর যায়, দেখো সরল রেখা বরাবর যাচ্ছে, তাহলে এটাকে বলবো সরল রৈখিক গতি। তাহলে সরল রৈখিক চলন মানে কি? কোনো একটা কণা চলছে, চলন হচ্ছে, সোজা যাচ্ছে সরল রেখা বরাবর, সরল রৈখিক চলন গতি। এবার এমন না হয়ে কণাটা তো একটা বক্রপথ বরাবর যেতে পারে। হ্যাঁ না বলো? কথা মানে বলছি যে এই কণাটাই ধরো রোনাল্ডো কিক করছে বা মেসি কিক করছে, তখন রোনাল্ডো এখানে কিক করলে ধরো বলটা ঘুরে গেল, হতে পারে তো এরকম ভাবে ঘুরে গেল, এই ট্র্যাকটা ফলো করলে হতে পারে না? এরকম ভাবে মারলো, ট্রিভেলা বলে তাকে, ট্রিভেলা নাকি ট্রিভিয়েলা বা ট্রিভিয়েলা এরকম কিছু বলে, এরকম করে মারলে পরে বলের মধ্যে কার্ভ হয়ে যায়। তো এই যে কার্ভ হলো, তো দেখো একটা বক্র পথ ফলন করলো, কিন্তু এগুলো তো একটা সরল রেখা টাইপেরই, ছোট ছোট করে যদি ভেঙে নি। হ্যাঁ না বলো? একটা বক্র রেখাও তো ছোট ছোট যদি করে ভাঙো, সেগুলো কি সরল রেখা হবে না? হ্যাঁ না বলো? যে আমি ছোট্ট এইটুকু টুকরো নেবো, সরল রেখা হবে না? এইটুকু টুকরো নেবো, সরল রেখা হবে না? এগুলো তো সব সরল রেখা। সরল রেখা জুড়ে জুড়েই কি তৈরি হলো? বক্র রেখা। তাই এটাকে বলবো বক্র চলন গতি। কি বলবো? বক্র চলন গতি। দেখো ও চলছে সোজাই পথে, কিন্তু এরকম করে বক্র ভাবে, তাই এটাকে বলবো আমরা বক্র চলন গতি। তাহলে চলন গতির অ্যাকচুয়ালি আমরা দুটো ভাগ পেলাম, একটা হচ্ছে সরল রৈখিক চলন গতি, আর একটা কি পেলাম? বক্র চলন গতি। আমি কি বোঝাতে পারছি বাবু? তুমি বুঝেছো? তোমার নামটা কি? অঙ্কন। বুঝেছো? তাহলে সরল রৈখিক চলন গতি এবং বক্র চলন গতি, এই দুটো চলন গতি আমরা পেলাম। এরপর পড়বো আমরা বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি কাকে বলে? অনেক সময় আমরা দেখেছি যে ঢিলের মধ্যে আমি একটা সুতোকে বাঁধলাম, যেরকম করে গোল গোল ঘোরাচ্ছি নাকি? যদি তাই হয় তাহলে কোনো একটা কিছুকে কেন্দ্র করে তার চারিদিকে বৃত্তাকার পথে ঘোরা, কথাটা মাইন্ডলি মনে রাখবো, বৃত্তাকার পথে ঘোরা, তাকে বলবো আমরা বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি ইংলিশে এটাকে বলবো আমরা সার্কুলার মোশন। সার্কুলার মোশন। সো বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন কাকে বলে? কোনো কিছুকে কেন্দ্র করে তার চারিদিকে ঘোরা, এটাকে বলবো বৃত্তীয় গতি। যেমন ধরো সূর্যকে কেন্দ্র করে পৃথিবী বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এটা কি প্রকারের গতি হবে? বৃত্তীয় গতি। কাউকে কেন্দ্র করে ঘুরছে, যেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে নাকি? বৃত্তাকার পথে ঘুরছে, তবে হবে বৃত্তাকার গতি। বুঝতে পারলাম? এখন এই বৃত্তীয় গতিতে কণার বেগ মোটামুটি সমান থাকে, বেগটা মোটামুটি সমানই থাকে, তার মানে বলা যায় এটা সমবেগে চলছে। সেই জন্য আমরা বলি বৃত্তাকার পথে কোনো বস্তু সমবেগে চলে। এই বেগ বলাটা খুব ভুল, কেন? এক্ষুনি তার ব্যাখ্যা দেব। সমবেগ মানে কি? একই সময়ে তার বেগের মান একই থাকবে। এখন তুমি যদি দেখো এই দড়িটাকে যদি আমি ছিঁড়ে দিই কোনো এক মুহূর্তে, কোনো এক দড়িটাকে, এটা ধরো দড়ি, তাহলে দেখা যাবে এখানে কোনো একটা বস্তু ঘুরছে একে কেন্দ্র করে, যদি দড়িটা ছেড়ে দিই সেই বস্তুটার গতির অভিমুখ স্পর্শক বরাবর হয়। স্পর্শক কাকে বলে? যদি কোনো একটা বৃত্ত থাকে, তার কোনো একটা বিন্দু থেকে একটা সরল রেখা যদি পাস করে ওই একটা পয়েন্ট থেকে, তাকে বলা হয় তার স্পর্শক। তাহলে এখানে দড়িটা এমনি ভাবে ঘুরছিল, ঢিলটা আমি দড়িটাকে যদি কেটে দিই তাহলে সে এই বরাবর যাবে। তাহলে ভাবো তুমি এখানে কোন দিক বরাবর যাবে? এই দিক বরাবর। হ্যাঁ না বলো? তাহলে এই দিকে কোন দিকে বরাবর যাবে? এই দিকে বরাবর যাবে। আর এইদিকে কোন দিকে যাবে? এই দিক বরাবর যাবে। তার মানে আমি যদি দড়িগুলোকে কেটে দিই তাহলে তার গতির অভিমুখ সর্বদা স্পর্শক বরাবর হবে, তুমি দেখতেই পাচ্ছ। এখন যদি তাই হয়, স্পর্শক বরাবর হয়, ঠিক আছে, তাহলে পরে লজিক্যালি এখানে দেখো প্রতি মুহূর্তে তার অভিমুখটা পাল্টে যাচ্ছে। হ্যাঁ না বলো? এখানে দেখো অভিমুখ এদিকে, এখানে অভিমুখ এদিকে, এখানে অভিমুখ, অভিমুখ উল্টে যাচ্ছে। তাহলে অভিমুখ যদি পাল্টে যায় তাহলে আমরা বলবো বেগও পাল্টে যাচ্ছে। কেন? বেগ একটা ভেক্টর রাশি। কোথায় পড়েছো? এইটাই পড়েছো, বা আমরা 9-এই পড়েছি ফার্স্ট চ্যাপ্টারে। বেগ একটা ভেক্টর রাশি, আর ভেক্টর রাশির অভিমুখ আছে। তাহলে বেগে যদি অভিমুখ পাল্টে যায় তাহলে স্যার এটা কি সমবেগে চলছে? আর বলা যাবে না, বেগ পাল্টে যাচ্ছে তো, অভিমুখ পাল্টে যাচ্ছে। সেই জন্য এটাকে আমরা কখনো সমবেগে বলি না, বরং আমরা বলি সমদ্রুতিতে চলছে।
সমদ্রুতিতে চলছে। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? কেন সমবেগ বলতে পারলাম না? কারণ বেগ সবসময় অভিমুখ কি হয়ে যাচ্ছে, এখানে পাল্টে যাচ্ছে। বেগের অভিমুখ সর্বদা এখানে কি হয়ে যাচ্ছে, পাল্টে যাচ্ছে। যেহেতু অভিমুখটা পাল্টে যাচ্ছে বলে এটাকে সমবেগ বলছি না। বারবার একই কথা বলছি ভাই, 50 বার রিপিট করছি, শোনো কথাটা, মাথা অন্যদিকে দিও না। এবার পড়বো আমরা ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কাকে বলে? যদি কোনো একটা কণা কোনো কিছুকে কেন্দ্র করে তার অক্ষের চারিদিকে ঘোরে, যেমন ধরো পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে এবং 23 ঘন্টা 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে একবার পাক খাচ্ছে নিজের অক্ষের ওপর। যেমন ধরো লাট্টু, লাট্টু কি করছে, বা বেবলেড নিজের অক্ষের ওপর ঘোরে, ঠিক বলছি তো? তাহলে এই যে বেবলেড বা লাট্টু এই সমস্ত জিনিস তারা নিজের অক্ষের ওপর ঘুরছে, বুঝতে পারছো তো কি বলছি? তাদেরকে আমরা বলবো কি, ঘূর্ণন গতি। নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। এখানে দেখো অবস্থানের পরিবর্তন হচ্ছে, হ্যাঁ না না বলো? কিন্তু এর কি অবস্থানের পরিবর্তন হচ্ছে না? দেখো এক জায়গায় দাঁড়িয়ে ঘুরছে এরম এরম করে, বুঝতে পারছি ব্যাপারটা? এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে। এখন লাট্টুর গতিটাকে নিয়ে যদি একটু আলোচনা করি, লাট্টু বা বেবলেটকে নিয়ে যদি মেরে টেনে ছেড়ে দেওয়া হয়, বেবলেট দেখবে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, ওইরকম করে ঘুরে বেড়ায়, হ্যাঁ না না বলো? তার মানে বেবলেট ঘুরছে ঠিকই, ও ঘুরছে কিন্তু হাঁটা চলাও করছে তার সঙ্গে, ইয়েস অর নো? ঠিক বলছি তো? তাহলে বেবলেট তো ঘুরছে প্লাস হাঁটা চলা করছে। তাহলে এই রকম গতিতে দেখো ঘুরছে, ঘূর্ণন গতি আছে, আবার চলছে মানে চলন গতিও আছে, হ্যাঁ না না বলো? তাহলে এই গতিকে কি বলবো, মিশ্র গতি। তাহলে লাট্টুর গতি অ্যাকচুয়ালি কি গতি হবে, মিশ্র গতি। এবার বেবলেটটা যদি নিজের এক জায়গায় দাঁড়িয়ে ঘুরতো তাহলে তাকে কি বলতাম, ঘূর্ণন গতি। কিন্তু এই বেবলেট বা লাট্টু এক জায়গায় দাঁড়িয়ে কোনোদিন ঘুরবেই না, ও কি করবে, এরকম করে হেঁটে চলে বেড়াবে, ঠিক বলছি তো? সেই কারণে এই লাট্টু বা বেবলেটের গতি হবে অবভিয়াসলি মিশ্র গতি। তাহলে এক প্রকারের গতি আমরা পেলাম মিশ্র গতি, যেখানে ঘূর্ণন গতি প্লাস কি গতি মিশে গেল, আমার চলন গতি, হ্যাঁ না না বলো? তাহলে আমরা মিশ্র গতির কনসেপ্ট এখানে বুঝতে পারলাম যে এখানে চলন গতিও ঢুকে গেছে প্লাস কি গতি ঢুকলো, ঘূর্ণন গতি। আমি ঠিক বোঝাতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে অঙ্কন? ওকে। এবার আমরা পড়বো পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কাকে বলে? দেখো, পর্যাবৃত্ত গতি যদি বুঝতে চাই আমরা, তাহলে আমাদেরকে কতগুলো ঘটনার উদাহরণ নিতে হবে। এটা মিটিয়ে দিলাম। আমরা যদি ঘড়ির কাঁটার দিকে তাকাই তাহলে খুব সহজভাবে দেখতে পাবো যে ঘড়ির কাঁটাতে ঘড়ির দিকে 3টে কাঁটা আছে, একটা সেকেন্ডের কাঁটা, একটা মিনিটের কাঁটা, একটা ঘন্টার কাঁটা। এখন এই সেকেন্ডের কাঁটাটাকে নিয়ে যদি আমি একটু আলোচনা করতে চাই, তাহলে একটা ক্লক, ঘড়ি, সেকেন্ডের কাঁটাটা ধরো 2 নম্বর ঘরে আছে, মানে 2, 3, 4 এরকম করে হয়তো 2-এ আছে। তাহলে তুমি 100% অ্যাসিওর বা সিওরিটি নিয়ে বলবে যে 1 মিনিট পর সেকেন্ডের কাঁটাটা 1 পাক ঘুরে আবার ওই জায়গায় চলে আসবে, হ্যাঁ না বলো? ঠিক বলছি তো? তার মানে প্রত্যেক 1 সেকেন্ড পর পর আমি ওই সেকেন্ডের কাঁটাটাকে 2-এই বারবার দেখতে পাবো, হ্যাঁ না বলো? তার মানে ঘড়ির কাঁটাটা কি করছে, একই পথকে বারবার রিপিট করছে, হ্যাঁ না বলো? রিপিট করছে না একই পথকে বারবার, অর্থাৎ এই পথটাকে সে বারবার ঘুরছে এবং 1 মিনিট অন্তর অন্তর সে পথটাকে রিপিট করছে, ইয়েস অর নো? যদি আমরা সূর্যের চারিদিকে পৃথিবীর গতিকে দেখি, তাহলে ধরো পৃথিবী এখানে জার্নি শুরু করলো, আফটার 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড পৃথিবী কি আবার সেম জায়গাতেই আসবে, হ্যাঁ না বলো? এটাকে বলা হয় বার্ষিক গতি। তাহলে পৃথিবীর সূর্যের চারিদিকে 1 পাক ঘুরছে এত দিন, এত মিনিট, এত ঘন্টা পর, আবার সেই পথকে রিপিট করবে আবার সেম দিনে। তার মানে পৃথিবীও একই পথকে বারবার রিপিট করছে, হ্যাঁ না বলো? তাহলে কোন একটা নির্দিষ্ট পথ, কোন একটি কণা, একই সময়ে বারবার একই দিকে অতিক্রম করলে সেই রকম গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। দেখো তাই কি বোঝাতে পারলাম আমি? একই জিনিস। যেমন ঘড়ির কাঁটার গতির ক্ষেত্রে আমরা দেখলাম যে সেকেন্ডের কাঁটাটা কি করছে, বারবার একই পথ সে রিপিট করছে। পৃথিবীর ক্ষেত্রেও তাই হচ্ছে।
যেমন আমরা আমাদের ক্লাসের রুটিনে যে ক্লাসগুলো পাই তাদেরকে কি বলি পিরিয়ড। কোনোদিন কি সেগুলোকে ক্লাস বলে? এই তোমাদের সেকেন্ড পিরিয়ড শুরু হবে, হ্যাঁ না বলো? কোনোদিন কি জিজ্ঞেস করেছো এগুলোকে পিরিয়ড কেন বলে? এগুলোতে ক্লাসও বলতে পারতো, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস বলতে পারতো না? দিয়ে আমাদের সারা একদিনে 8খানা ক্লাস হয়, ঠিক বলছি তো? কটা? 6টা? 7টা ক্লাস হয়। তাহলে আমরা বলি সেভেন্থ পিরিয়ড, সিক্সথ পিরিয়ড। কোনোদিন কোশ্চেন করেছো যে কেন এদেরকে পিরিয়ড বলে? করোনি। তাহলে আজকে জানবে, তোমরাই জানবে, যারা আমার ভিডিও দেখবে তারাই জানবে, অনেকে হয়তো এটা জানবেই না। দেখো, তোমাদের ক্লাস শুরুর আগে একটা রুটিন দেওয়া হয়, ক্লাস শিডিউল বলে তাকে। রুটিন অনুযায়ী ধরো আমি কথার মানে বলছি যে সোমবার সকাল 10টা 50 ক্লাস শুরু হয়, 10টা 50 থেকে, তো 10টা 50 থেকে কারোর ক্লাস আছে। ধরো আমি মেনে নিচ্ছি কোনো স্কুলে বাংলা, আমি কথা মানে বলছি সোমবার দিন সকাল 10টা 50 ক্লাসটা বাংলা, 9-এর এ সেকশন। ধরো তোমার হয়তো অঙ্ক হতে পারে, আমি বলছি বাংলা। তাহলে সারা 9 জুড়ে কি প্রত্যেক সোমবার সকাল 10টা 50 তোমার ক্লাসটা বাংলায় হবে, হ্যাঁ না বলো? অর্থাৎ যেদিনই সোমবার সকাল 10টা 50 তোমার ক্লাস হবে বাংলা, যদি না ম্যাডাম চেঞ্জ করেন। তাহলে ওই রুটিনই চলবে, হ্যাঁ না বলো? যেমন ধরো তোমার সেকেন্ড ক্লাস হয়তো, আমি কথা মানে বলছি, অঙ্ক। তাহলে সেই সেকেন্ড ক্লাসটা রিপিট হতে থাকবে বারবার, প্রত্যেক সোমবার দিন সেকেন্ড ক্লাস তোমার কি হবে? অঙ্ক। তাহলে যদি একই জিনিস বারবার রিপিট হয়, সেরকম মোশনকে কি বলে? পিরিয়ডিক মোশন, এবং তাদেরকে বলে পিরিয়ড। সেই জন্য ওই ক্লাসগুলোর নাম কি দেওয়া হলো? পিরিয়ড। কারণ ওগুলো পিরিয়ডিক্যালি খালি রিপিট হতেই থাকবে, প্রতি সপ্তাহ যাবে আর ওই ক্লাসগুলো আবার কি হবে? রিপিট হবে। এমন তো হয় না এই সপ্তাহে চলো আমরা প্রথম ক্লাস বাংলা করলাম, পরের সপ্তাহ থেকে আমরা ইংলিশ করবো, এরকম তো হয় না। সারা বছর 9-এ ওইভাবে রুটিন চলে, ঠিক বলছি তো? সেজন্য ক্লাসগুলোকে কি নাম দেওয়া হয়? পিরিয়ড। আমি কি বোঝাতে পেরেছি পিরিয়ড কেন বলা হয়? তাহলে রিপিট হবে, আফটার সামথিং সেই জিনিসটা রিপিট হতে থাকবে, সেগুলোকে আমরা বলি পিরিয়ড। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি কি আমি বোঝাতে পারলাম জিনিসটা কি জিনিস? ক্লিয়ার হয়েছে? এবার পড়বো আমরা সরল দোল গতি, পর্যাবৃত্ত গতি। আমরা এবার পড়বো সরল দোল গতি। সরল দোল গতিটা কি? সরল দোল গতি না তো, যদি আমরা একটা পেন্ডুলামের কথা ভাবি, একটা পেন্ডুলাম, দেখো পেন্ডুলামটাকে যদি টেনে ছেড়ে দেওয়া হয়, পেন্ডুলামটাকে এখানে টানলাম, টেনে যদি ছেড়ে দিই তো দেখবে পেন্ডুলামটা এখান থেকে ক্রস করে এত দূর আসবে, দিয়ে আবার কি করবে? সে এই পথই জার্নি করবে, এইভাবে জার্নি করবে, ঠিক বলছি তো? তাই না? তার মানে পেন্ডুলামটা একবার দেখো, এখান থেকে এতটা যাবে, আবার এতটা আসবে, যাবে আসবে, যাবে আসবে। এই রকম গতিকে বাংলায় বলা হয় এদিক ওদিক গতি, যেটাকে ইংলিশে আমরা বলবো টু অ্যান্ড ফ্রো মোশন, এদিক ওদিক গতি। যেমন ধরো একটা, যদি আমরা স্প্রিংকে টেনে ছেড়ে দিই, স্প্রিংকে টেনে ছেড়ে দিলাম, তাহলে স্প্রিংটা তাকে এইভাবে ঘুরবে, যাবে যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে, ঠিক বলছি তো? তাহলে এইরকম গতিতে দেখো কি হচ্ছে, যে একবার যাচ্ছে একবার আসছে, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, কিন্তু এই যে যাওয়া আসাটা নির্ভর করছে একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট সময় অন্তরেই যাওয়া আসাটা হচ্ছে। অর্থাৎ ধরো কণাটা এখান থেকে যাতায়াত শুরু করলো, এখান থেকে এত দূর, এখান থেকে এত দূর, এখান থেকে এত দূর, এখান থেকে এত দূর, এটাকে বলা হয় পূর্ণ দোলন। ক্লাস 10-এর শব্দ চ্যাপ্টারে পড়াবো, এটাকে কি বলা হয়? পূর্ণ দোলন। মানে কি? এখান থেকে ছিল, এই গেল, এই এলো, এটাকে বলে পূর্ণ দোলন। এই পূর্ণ দোলন হতে ওর একটা নির্দিষ্ট সময় লাগে। ধরো আমি কথা মানে বললাম 2 সেকেন্ড লাগলো, এটাকে বলা হয় দোলন কাল। কি বলা হয়? দোলন কাল। তাহলে একটা দোলন হতে যে সময় লাগবে তাকে কি বলবো? তার দোলন কাল। তার মানে এই গেল, এলো, গেল, এটা দোলন কাল। 2 সেকেন্ড যদি হয়, তাহলে প্রতি 2 সেকেন্ডে সে একবার করে এরকম করে দুলবে, হ্যাঁ না বলো? তাহলে এই যে দুলছে, এটা কি প্রতি 2 সেকেন্ডে একবার করে দুলছে, হ্যাঁ না বলো? অবভিয়াসলি। অর্থাৎ যখনই 2 সেকেন্ড হবে সে একবার করে দুলে নেবে, 2 সেকেন্ড হবে আর একবার করে দুলে নেবে। তাহলে এই রকম গতিতে দেখো প্রতি 2 সেকেন্ডে করে একবার করে পথটা, গতিশীল পথটাকে বারবার রিপিট করছে, পর্যাবৃত্ত টাইপের, হ্যাঁ না বলো? এবং এখানে কি হচ্ছে? গতিটা এদিক ওদিক হচ্ছে। আগে কি হচ্ছিল? শুধু একদিকে, হ্যাঁ না বলো? কিন্তু এখানে একদিকে গতি হচ্ছে না, কি হচ্ছে? একবার যাচ্ছে একবার আসছে, এইরকম যে গতি তাকে বলবো সরল দোল গতি। এখন এই সরল দোল গতির কিছু বৈশিষ্ট্য আছে।
বৈশিষ্ট্য নাম্বার 1, যে এটা একটা পর্যাবৃত্ত গতি, হ্যাঁ না বলো? পর্যাবৃত্ত বোঝালাম যে টাইম নিশ্চয় থাকবে, যেটা একটা হচ্ছে পর্যাবৃত্ত গতি স্যার। তাহলে সরল দৈর্ঘ্য গতির বৈশিষ্ট্য যদি আমাকে বলতে চাই, তাহলে এটা একটা স্যার পর্যাবৃত্ত গতি, অবভিয়াসলি এটা একটা পর্যাবৃত্ত গতি। আর কি হবে? 2 নাম্বার, যে এখানে সর্বদা একটা প্রত্যানয়ক বল কাজ করবে। প্রত্যানয়ক বল সাম্যাবস্থান অভিমুখী হবে। এবার প্রত্যানয়ক বলটা কি বোঝো ভালো করে। আচ্ছা, এই যে স্প্রিংটাকে যদি আমি টেনে দিই, এবার যদি ছেড়ে দিই, তাহলে ছেড়ে দিলে কোন দিকে যাবে? সে এইদিকে যাবে। কেন যাবে? তাহলে নিশ্চয়ই এইদিকে যখন যাচ্ছে, তাহলে এইদিকে একটা বল ওকে টানছে, হ্যাঁ না বলো? তাহলে আমি টেনে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি হবে? ওর এইদিকে একটা অটোমেটিক বল কাজ করছে ওকে আগের অবস্থানে আনার জন্য। এটাকে বলি প্রত্যানয়ক বল। যেমন ধরো এখানেও থাকলে পরে সুস্থির চুপচাপ থাকবে, ঠিক বলছি তো? এটাকে তার বলা হয় সাম্যাবস্থান। কি বলা হয়? এবার সাম্যাবস্থান থেকে যদি ওকে সরিয়ে দিই, দিয়ে ছেড়ে দিই, তাহলে এইদিকে কি একটা বল কাজ করবে, হ্যাঁ না বলো? তাহলে এইদিকে একটা সর্বদা কি করবে? বল কাজ করবে ওকে সাম্য অবস্থানের দিকে, ওকে এখানে নিয়ে আসতে চাইবে। কিন্তু গতিজাড্যের জন্য এটা ভেদ করে সেখানে চলে আসবে, হ্যাঁ না বলো? দিয়ে এখানে আবার তার উপর কি করবে? প্রত্যানয়ক বল কাজ করবে এদিকে আনার জন্য। তার মানে এইভাবে সে দুলতে থাকবে, হ্যাঁ না বলো? তার মানে সর্বদা সাম্য অবস্থান অভিমুখী একটি প্রত্যানয়ক বল কাজ করবে। এবং আরো একটা পয়েন্ট যেটা আমার এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, যে ত্বরণ গতির সরণের সাথে সমানুপাতিক হবে। ত্বরণ সমানুপাতিক মাইনাস সরণ, অর্থাৎ এই গতিতে থাকাকালীন কোন কণার ত্বরণ সর্বদা সরণের সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ ইনস্ট্যান্টেনিয়াস সরণ বা যে কোনো মুহূর্তের সরণ সর্বদা ত্বরণের সাথে কি হবে? সমানুপাতিক হবে। এটা মাথায় রাখবে তুমি। তাহলে আমরা মোটামুটি সব রকম গতি নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করলাম এবং আলোচনা করলাম। এবার গতি সংক্রান্ত কয়েকটি রাশি আমরা এবার আলোচনা করব। তাহলে পয়েন্ট করব আমরা গতি সংক্রান্ত কয়েকটি রাশি। চলো, গতি সংক্রান্ত কয়েকটি রাশি, কি কি রাশি আছে এগুলো এবার একটু আলোচনা করি। যে গতি সংক্রান্ত কয়েকটি রাশি, রাশি মানে যাকে মাপা যায়, হ্যাঁ না বলো? তাকে রাশি বলি নাকি রে? ফার্স্ট চ্যাপ্টারে তাই পড়েছিস যে রাশি কাকে বলে? যাকে মাপা যায়। প্রথমে পড়বো আমরা দূরত্ব। দূরত্ব কাকে বলে? 1 নাম্বার দিব এটা, দূরত্ব। যে কোনো একটি কণা যতটা পথ যায় তাকেই বলবো তার আমি অতিক্রান্ত দূরত্ব। কোনো একটা কণা যতটা পথ যাবে সেটাকে বলবো তার অতিক্রান্ত দূরত্ব। যতটা পথ গেল, যেমন ধরো তুমি তোমার বাড়ি থেকে এখানে এসেছো, যতটা পথ অতিক্রম করেছো সেটা হচ্ছে কি? তোমার অতিক্রান্ত দূরত্ব। তুমি যতটা পথ পেরিয়ে বাড়ি থেকে এখানে এসেছো সেটাকে বলবে তোমার দূরত্ব। যেমন ধরো একটা বস্তু কণা এখান থেকে জার্নি শুরু করলো, এ থেকে জার্নি শুরু করে সে পূর্ব দিক বরাবর গেল 4 মিটার, ধরো পূর্ব দিক বরাবর 4 মিটার গেল, দিয়ে সে বি বিন্দুতে এলো, বি থেকে সে উপরের দিকে সি বিন্দুতে গেল 3 মিটার ধরো, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে এখানে বলো তো দেখি? স্যার 7 মিটার, হ্যাঁ না বলো? কেন স্যার? মোট পথ মানেই তো দূরত্ব। তাহলে সে গেল 4 মিটার আর তারপর গেল কত? 3 মিটার, তাহলে সে মোট কত পথ গেল? 7 মিটার। তাহলে এটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এটা হলো তার অতিক্রান্ত দূরত্ব। যতটা পথ যাবে সেটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। মাথায় রাখবে দূরত্ব একটা স্কেলার রাশি, এর কোনো দিক নেই, তাই মাথায় রাখবো এটা একটা স্কেলার রাশি। দূরত্ব একটা স্কেলার রাশি। এর সিজিএস একক কি হবে? না তো স্যার সিজিএস একক হবে সেন্টিমিটার, এসআই একক হবে মিটার। তাহলে দূরত্ব অবভিয়াসলি একটা সিজিএস একক সেন্টিমিটার, এসআই একক মিটার, এবং এটা একটা স্কেলার রাশি। এটা মাথায় রাখবো। বুঝতে পারলাম? এবার দূরত্বর পরে আমরা পড়বো সরণ, দন্ত স্বর মূর্ধন্য। তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো, এখনো পর্যন্ত এটা সম্বন্ধে কিছু জানো না। তাহলে আমরা এবার সরণ সম্বন্ধে পড়বো। 2 নম্বর সরণ। সরণ কাকে বলে? কোন কণার অন্তিম ও প্রাথমিক অবস্থানের সরল রৈখিক দূরত্ব,
এটা মাথায় রাখবে তুমি। তাহলে কি বললাম, কোন একটা কণার অন্তিম ও প্রাথমিক অবস্থানের সরলরৈখিক দূরত্ব, কোন কণার অন্তিম ও প্রাথমিক অবস্থানের সরলরৈখিক দূরত্বকে আমরা বলবো সরণ। কোন একটি কণার অন্তিম ও প্রাথমিক অবস্থানের সরলরৈখিক দূরত্বকে আমরা বলবো সরণ। কি করে হবে তাহলে ভালো করে এবার বুঝি। আচ্ছা, এখান থেকে একটা ব্যক্তি যাচ্ছিল, হ্যাঁ না বলো, হেঁটে হেঁটে, ঠিক বলছি তো? কোথা থেকে যাচ্ছিল সে? এ থেকে। তাহলে এটাকে কি তার প্রাথমিক অবস্থান বলা যেতে পারে? হ্যাঁ না বলো, ঠিক তো? এটা তার প্রাথমিক অবস্থান। এ থেকে বি তে গেল, কিন্তু বি থেকে আবার সে সি তে গেল, দিয়ে থেমে গেল। তাহলে অন্তিম অবস্থান কোনটা? সি। সরণ কাকে বলে? স্যার অন্তিম ও প্রাথমিক অবস্থান, অন্তিম ও প্রাথমিক অবস্থানের সরলরৈখিক দূরত্ব। তাহলে এখান থেকে একটা কি করব, সরল রেখা টানবো। তাহলে এখান থেকে যদি একটা সরল রেখা টানি, এটা হচ্ছে তার সরণ। হ্যাঁ না বলো, কে বোঝাতে, কে বুঝতে পারছেন বল সরণ কি জিনিস? তাহলে অন্তিম ও প্রাথমিক অবস্থানের মধ্যে যে সরল রেখা পাবো সেটাকে আমরা কি বলবো? সরণ। দেখো তাই বুঝিয়েছি আমি। তাহলে অন্তিম ও প্রাথমিক অবস্থানের মধ্যে সরলরৈখিক দূরত্ব ভালো করে বুঝি। এবার দেখো, ধরো, দেখো এদিকে দেখো। ধরো একটা কণা এখান থেকে জার্নি শুরু করলো, এটা এ, এখান থেকে জার্নি শুরু করেছে, ধরো অর্ধবৃত্তাকার পথ গেল বি, তাই তার সরণ কোনটা হবে? কে পারবে? এ থেকে বি। হ্যাঁ না বলো। তাহলে স্যার সরণ তো আমি চোখে দেখতেই পাচ্ছি, এটা হবে। এবার যদি এর ব্যাসার্ধ হতো আর, যদি এর ব্যাসার্ধ হতো আর, তাহলে সরণ কত হতো? কে বলতে পারবে? কি করে আর স্কোয়ার? এখান থেকে এইটুকু আর, আর এখান থেকে এইটুকু আর, তাহলে এখান থেকে এইটুকুর পথ কত হবে? এটা কি একটা ব্যাস নয়? হ্যাঁ না বলো, ব্যাপারটা বোঝো। আমি এখান থেকে এত দূর যাব, স্যার এইটুকু পথ কত? আর এইটুকু পথ কত? তাহলে এখান থেকে এইটুকু পথ কত হবে? এটাই তো সরণ। বোঝাতে পারলাম? তাহলে লজিক্যালি এ সি, এখানে সরণ কত হবে? কি করে বার করবে বলো? অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। হবে না? হবে না? পিথাগোরাস জানো তো? এটা কি পিথাগোরাস হবে? তাহলে এখানে সরণের মান কত হবে? না তো স্যার √4 এর স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। হ্যাঁ না বল? হবে না? হবে না? বুঝতে পারছিস না? এটা অতিভুজ তো, এটা কি ভূমি, এটা কি লম্ব। তাহলে অতি স্কোয়ার সমান কি হয়? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতি কত হবে? √, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতি তো বার করতে হবে তোকে। লম্ব কত? 3, আর ভূমি কত? 4। তাহলে অতি কত হবে? √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই তো লিখলাম, সমান কত হবে? 5। বোঝাতে পারলাম? তাহলে কোনো একটা কণার সরণ কিভাবে বার করবো বুঝতে পারলাম। ধরো কণাটা এইভাবে গেল, ধরো কণাটা এইভাবে গেল, এখান থেকে শুরু করলো, এইখানে গেল, এ থেকে বি। বলো তো সরণ কোনটা হবে? কিভাবে আঁকবো সরণ? স্যার সোজা টানুন নাকি? হ্যাঁ না বলো। এখান থেকে সোজা, বাস এটা সরণ। বলো হ্যাঁ না? বুঝতে পারলাম? সরণের দিক আছে, তাহলে দিক কোনটা হবে স্যার? প্রাথমিক থেকে অন্তিম, এইটা হবে সরণের দিক। তাহলে এখানে দিক কোনটা হবে স্যার? এইটা সরণের দিক। হ্যাঁ না বলো। এখানে কোনটা দিক হবে স্যার? এটা হবে দিক। বলো হ্যাঁ না? কারণ সরণের দিক আছে, তাহলে সরণ কি রাশি হবে? বলো, বোঝাতে পারলাম আমি? সরণ একটা ভেক্টর রাশি। সরণের একক কি হবে? না তো স্যার সিজিএস একক হবে সেন্টিমিটার, আর এসআই একক কি হবে? মিটার। তাহলে মাথায় রাখবো সরণের সিজিএস একক সেন্টিমিটার এবং এসআই একক মিটার। বলো দূরত্ব সরণ সবাই বুঝতে পেরেছি? দূরত্ব আর সরণ কি বুঝতে পেরেছি? লেখো, কখন দূরত্ব ও সরণ একই হয়? কোশ্চেন লেখো তো। কখন দূরত্ব ও সরণ একই হয়? বলো দূরত্ব ও সরণ কি একই হতে পারে? তুমি আগে বলো। স্যার কি করে হবে দূরত্ব আর সরণ একই? দূরত্ব সরণ কি একই হতে পারে? দিস ইজ মাই কোয়েশ্চেন। না স্যার, দেখতেই পাচ্ছি। আচ্ছা, একটা কণা যদি সরল রেখা বরাবর যায়, একটা কণা যদি সরল রেখা বরাবর যায়, তার মানে কি বলতে চাইছি আমি?
যে কণাটা এখান থেকে যাচ্ছিল এত দূর গেল, হতে পারে তো, সোজা গেল, এটা কি তার অতিক্রান্ত দূরত্ব হবে? হ্যাঁ না বলো। এইভাবে গেল তো স্যার, তাহলে অতিক্রান্ত দূরত্ব এ বি। আর তার সরণও কোনটাই হবে? এ থেকে বি। হ্যাঁ না বলো, হবে না হবে না? তাহলে এক্ষেত্রে সরণ আর দূরত্ব কি একই হবে? হ্যাঁ না বলো। তাহলে কোনো একটা যদি কণা সরল রেখা বরাবর যায় তখন তার দূরত্ব আর সরণ সর্বদা কি হবে? সেম। তাহলে দূরত্ব সমান সরণ তখনই হবে যদি কোনো একটা কণা সরল রেখা বরাবর যায়। দেখো সরল রেখা বরাবর গেলে তার একই দিকে সরণ একই দিকে দূরত্ব পড়বে, দুটোর ডিস্টেন্স একই হবে, দুটোর মানও একই হবে, সেই জন্য আমরা এটাকে একই বলবো। ঘুম পাচ্ছে বাবা? সারাদিন স্কুলে ছিলিস? স্কুল গেছিলিস আজকে? তাও ঘুম পাচ্ছে কেন? আচ্ছা, আপনি এত বোরিং পড়াচ্ছেন। ওকে, বুঝতে পারলাম দূরত্ব সরণ। এবার পড়বো আমরা দ্রুতি। দ্রুতি 3 নম্বর। 3 নম্বর হচ্ছে দ্রুতি। দ্রুতির ইংলিশ হচ্ছে স্পিড। দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বা পথ, দূরত্ব বা পথ বাই সময়। এটা সারা জীবন মাথায় রাখবো আমরা। দ্রুতি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে মাথায় রাখবো দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা পথ বাই সময়। তার মানে একটি কণা একক সময়ে যে পরিমাণ পথ যায় তাকে বলে তার দ্রুতি। লিখে নেব, একটি কণা একক সময়ে যে পরিমাণ পথ যায়, একক সময়ে একটি কণা যে পথ যায়, একক সময়ে একটি কণা যে পথ যায় তাকে বলে তার দ্রুতি, স্পিড। মাথায় রাখবে পথ অতিক্রান্ত দূরত্ব এটা স্কেলার রাশি। হ্যাঁ না বলো, ঠিক তো? আর সময়ও কি রাশি? স্কেলার রাশি। যেহেতু দুটি স্কেলার রাশি এবং আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম দুটি স্কেলার রাশির সমন্বয়ে সর্বদা স্কেলার রাশি তৈরি হয়। হ্যাঁ না বলো? সেই জন্য দ্রুতি একটি স্কেলার রাশি, মাথায় রাখবো। দ্রুতি একটি কি রাশি? স্কেলার। মাথায় রাখবে দ্রুতি একটি স্কেলার রাশি। দ্রুতির একক কি হবে না? তো সিজিএস একক হবে সেমি পার সেকেন্ড এবং এসআই একক হবে মিটার পার সেকেন্ড। দ্রুতির একক হলো সিজিএস একক সেমি পার সেকেন্ড এবং এসআই একক হলো মিটার পার সেকেন্ড। আমরা যদি সমদ্রুতির কথা বলি, সমদ্রুতি, সমদ্রুতি কাকে বলে? একটি কণা একই সময়ে যদি একই পথ যায়, ভালো করে শোনো, ধরো একটা কণা যাত্রা শুরু করলো, এখান থেকে যাত্রা শুরু করলো, সে 2 সেকেন্ডে গেল 4 মিটার, পরের 2 সেকেন্ডে আবার 4 মিটার, পরের 2 সেকেন্ডে আবার 4 মিটার, তার মানে সে 2 সেকেন্ডে 4 মিটার, 2 সেকেন্ডে 4 মিটার, 2 সেকেন্ডে 4 মিটার এইভাবে যাচ্ছে। তাহলে সে একই সময়ে দেখো একই পথ অতিক্রম করছে। হ্যাঁ না বলো? তাহলে কোনো কণা যদি একই সময়ে একই পথ অতিক্রম করে, একই সময়ে একই পথ অতিক্রম করে, তখন তার দ্রুতিকে বলবে সমদ্রুতি। বুঝতে পারলাম জিনিসটা? তাহলে কোনো কণা যদি একই সময়ে একই পথ অতিক্রম করে বা একই সময় অন্তরালে যদি একই পথ অতিক্রম করে, যেমন দেখো এখানে আমি উদাহরণ দিলাম, প্রতি 2 সেকেন্ডে সে 4 মিটার করে যাচ্ছে, 2 সেকেন্ডে 4 মিটার, পরে 2 সেকেন্ডে 4 মিটার, পরে 2 সেকেন্ডে 4 মিটার, অর্থাৎ যখনই 2 সেকেন্ডে সে 4 মিটার করে যাচ্ছে। তাহলে এই রকম দ্রুতিকে আমরা বলবো সমদ্রুতি। এই রকম দ্রুতিকে আমরা বলবো সমদ্রুতি। আর যদি না যায় তখন কি বলবো? অসমদ্রুতি। যদি এইভাবে না যায় তখন তাকে বলবো আমরা অসমদ্রুতি। যদি না যায়, তাহলে এইভাবে যদি না যায় তাহলে তাকে কি বলবো? অসমদ্রুতি। যেমন কোনো একটা কণা 2 সেকেন্ডে গেল 4 মিটার, পরের 2 সেকেন্ডে গেল 6 মিটার, পরের 2 সেকেন্ডে গেল 8 মিটার, তাহলে এটা কি সমদ্রুতি হবে? না, কারণ সে 2 সেকেন্ডে 4 মিটার করে যাচ্ছে না। আমি কি বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে কণাটা যদি 2 সেকেন্ডে 4 মিটার, 2 সেকেন্ডে 4 মিটার, 2 সেকেন্ডে 4 মিটার এরকম ভাবে যায়, তখন তার দ্রুতিকে বলবো আমরা কি? সমদ্রুতি। যদি না হয় তাহলে স্যার অসমদ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? তাৎক্ষণিক দ্রুতি কোন একটা কণার কোন এক ক্ষুদ্র মুহূর্তের দ্রুতিকে বলবো তাৎক্ষণিক দ্রুতি। ধরো কণাটা এখান থেকে এত দূর যাচ্ছে, আমি চাইছি এইখান থেকে এইটুকুতে তার দ্রুতি কত, খুব অল্প পরিসরে তার যে দ্রুতি,
তাহলে কোনো এক কণার অল্প সময়ে বা ক্ষুদ্র সময় পরিসরে, ক্ষুদ্র সময় পরিসরে তার যে দ্রুতি তাকে বলবো তাৎক্ষণিক দ্রুতি। তাহলে ক্ষুদ্র সময় পরিসরে মানে খুব কম সময়ে, ধরো একটা কণা 0 সেকেন্ড থেকে 50 সেকেন্ড পর্যন্ত গেল, আমি চাইছি কি যে পঞ্চম সেকেন্ডে, খুব ক্ষুদ্র সময় 5.2 সেকেন্ডে বা 0.1 সেকেন্ডে তার এইরকম মুহূর্তের যে দ্রুতি হবে, ক্ষুদ্র সময় পরিসরের যে দ্রুতি, তাকে আমরা বলবো কি অবভিয়াসলি তাৎক্ষণিক দ্রুতি। গড় দ্রুতি কাকে বলে? যদি আমরা গড় দ্রুতি দেখি তাহলে গড় দ্রুতি মানে হবে মোট পথ বাই মোট সময়, একে বলবো আমরা গড় দ্রুতি। এটা দিয়ে অঙ্ক আসে কিন্তু মাথায় রাখবে, মোট পথ বাই মোট সময়, এটাকে বলবো আমরা গড় দ্রুতি। তাই দেখো আমরা এখানে দ্রুতি সম্বন্ধে পড়লাম এবং দ্রুতির প্রকারভেদগুলোকেও এখানে পড়ার চেষ্টা করলাম। যেমন ধরো গড় দ্রুতি, সমদ্রুতি, অসমদ্রুতি ইত্যাদি। তাহলে সমদ্রুতি, অসমদ্রুতি, গড় দ্রুতি ইত্যাদি পড়লাম, দ্রুতিটাকে এখানে আমরা শেষ করলাম। এবার আমরা পড়বো বেগ, 4 নম্বর পয়েন্ট। বেগ কাকে বলে? বেগকে অনেক রকম ভাবে সংজ্ঞায়িত করা হয়, ডিফাইন করা যেতে পারে অনেক রকম ভাবে। বেগ কাকে বলে না, তো বেগকে এইভাবে লেখা হয় যে বেগ সমান সরণ বাই সময়। তাই আমি এইভাবে লিখি বেগকে যে সরণের হারকে বেগ বলে। এবার দেখো এই যে হার কথাটা লিখেছি, হার, এই হার কিন্তু ওই নেকলেস হার নয়। হার মানে ফিজিক্সের ভাষায় 1/, সময়কে বোঝায়। তার মানে সরণের হার মানে সরণ বাই সময়। তাহলে আমরা লজিক্যালি বলবো সরণের হারকে কি বলা হয়? বেগ। বা এইভাবে ভাবতে পারো, একক সময়ে কোনো একটি কণা একটি নির্দিষ্ট দিকে যতটা পথ যায় তাকে তার বেগ বলে। আই রিপিট, একক সময়ে কোনো এক কণা কোনো কণা একটি নির্দিষ্ট দিকে যে পরিমাণ পথ যায়, তাহলে একটি কণা একক সময়ে যে নির্দিষ্ট দিকে যে পরিমাণ পথ যায় তাকে তার তুমি বেগ বলতে পারো। এখন দেখো বেগের ডেফিনিশন অনুযায়ী, ঠিক আছে, সরণ বাই সময়। এখন তুমি দেখো যেহেতু সরণ বাই সময়, মাথায় রাখবো সরণ একটা ভেক্টর রাশি আর সময় কি রাশি? স্কেলার। তাহলে ভেক্টর স্কেলার মিলে ভেক্টর রাশি তৈরি করে, তাই মাথায় রাখবো বেগ অবভিয়াসলি একটা ভেক্টর রাশি। মাথায় রাখবো বেগ একটা ভেক্টর রাশি, বেগ একটি ভেক্টর রাশি। কোন বস্তুর বেগ কি শূন্য হতে পারে? ধরো আমি কথার মানে বলছি যে একটি কণা এইভাবে জার্নি শুরু করে এত দূরে ফিরে এলো, ধরো এখান থেকে জার্নি শুরু করলো, এই ডটেড লাইন থেকে শুরু এখানে, শেষও এখানে। তাহলে কোনো একটা কণা যেখান থেকে জার্নি শুরু করলো সেখানে আবার চলে এলো, তাহলে তার সরণ কত হবে? কে বলতে পারবে? শূন্য। কেন? প্রাথমিক আর অন্তিম অবস্থানের মধ্যে যে দূরত্ব তাকে বলা হয় কি? সরণ। এবার স্যার এখানে প্রাথমিক আর অন্তিম অবস্থান তো একই, তাহলে সরণ কত হবে? বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে সরণ শূন্য। তুমি বলো তো অতিক্রান্ত দূরত্ব কি শূন্য? না। যদি এটার ব্যাসার্ধ আর হয়, আমি কথা মানে বলছি, যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত হবে? কে বলতে পারবে? 2πr। হ্যাঁ না না বল, এটা কি জানিস? বৃত্তের পরিধি। কেন? কণাটা এখান থেকে শুরু করে স্যার এইভাবে এসছে, তাহলে দূরত্ব হচ্ছে কত? 2πr। পাই কি জিনিস? 22/7, জানিস নিশ্চয়ই।
তাহলে কোনো কণার সরণ শূন্য হতে পারে কিন্তু দূরত্ব কোনোদিনই শূন্য হতে পারে না। তাহলে সিমিলারলি বেগ শূন্য হতে পারে, হ্যাঁ স্যার, কিন্তু দ্রুতি কোনোদিনও শূন্য হতে পারে না। তাহলে বেগও স্যার শূন্য হতে পারে কিন্তু দ্রুতি কখনোই শূন্য হবে না। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে এই কোশ্চেনটা অনেক সময় স্কুলে এমনি দিয়ে দেয় যে কোনো কণার বেগ কি শূন্য হতে পারে, ব্যাখ্যা করো, বা কোনো কণার দ্রুতি শূন্য হতে পারে না কিন্তু বেগ শূন্য হতে পারে, ব্যাখ্যা করো। আমি কি ব্যাখ্যাটা পারবো করতে এখান থেকে? তো দেখো, একটা কণা যেখান থেকে শুরু করলো জার্নি আবার সে সেইখানেই ফেরত এলো, তাহলে এক্ষেত্রে তার সরণটা হলো শূন্য। আবার আমরা জানি বেগ মানে সরণ বাই সময়, যেহেতু বেগ মানে সরণ বাই সময়, তাহলে কোনো কণার এক্ষেত্রে সরণটা শূন্য হয়ে গেছে। সরণ শূন্য হওয়ার জন্য তার বেগ কি হয়ে গেছে? শূন্য। কিন্তু দ্রুতি কি শূন্য হয়েছে? না স্যার, দ্রুতি তো শূন্য নয়, সে এইভাবে পথ গেছে, তার জন্য সে একটা পথ গেছে। তাহলে কোনো কণার সরণ শূন্য হতে পারে। তাহলে আমি যদি একটা পাতি হিসাব নিই যে তুমি যে নার্সিং হোমের যে বেডে জন্মগ্রহণ করেছিলে, সারা জীবন ঘোরার পর সেই নার্সিং হোমের সেই বেডেই যদি মৃত্যুবরণ করো, তাহলে তোমার সারা জীবনের স্মরণ কত হবে? শূন্য। তাহলে চেষ্টা করবে সেই নার্সিং হোম সেই বেডটা বুক রাখার যখন তুমি মৃত্যুবরণ করবে, তাহলে তোমার সারা জীবনের স্মরণ অ্যাকচুয়ালি কত হবে? জিরো। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে আমি যেখান থেকে জার্নি শুরু করলাম, দিনের শেষে আবার সেই রাত্রে বাড়িতে ফিরে যাচ্ছি, তাহলে সারাদিনের স্মরণ কত হচ্ছে আমার? অ্যাকচুয়ালি জিরো। বুঝতে পারলাম? সেই বেডেই তো গিয়ে পড়ে যাচ্ছ, তাহলে সারাদিন যতই দৌড়াদৌড়ি করো তোমার স্মরণ কত হচ্ছে? জিরো। কিন্তু দূরত্ব কি জিরো হচ্ছে? না, অতিক্রান্ত দূরত্ব কোনোদিনই জিরো হচ্ছে না। বলো, আমি কি ক্লিয়ার করাতে পারলাম সবাইকে? করেছি। যেমন দ্রুতিকে আমরা ভাগ করলাম, তেমনি বেগকেও আমরা ভাগ করলাম। সমবেগ, সমবেগ কাকে বলে? এবার দেখো, বেগ মানে তো দিক আছে, হ্যাঁ না না বলো, দিক। এবার ধরো বেগ কাকে বলে? তাহলে স্মরণের হার, স্মরণের তো দিক আছে স্যার। তার মানে ধরো কোনো একটা কণা এই দিকে যাচ্ছে, ভালো করে বোঝো, তাহলে এই দিকটা কোন দিকটা স্যার? পূর্ব দিক। আবার ধরো কোনো কণাটা এই দিকে যাচ্ছে, এই দিকটা স্যার উত্তর দিক, এই দিকে যাচ্ছে পশ্চিম দিক, এইভাবে হবে তো বেগ। এখন সমদ্রুতিতে বলেছিলাম একই সময় যদি একই পথ যায়, কিন্তু বেগে আর একটা জিনিস যোগ হবে, কি বলতো? দিক। তাহলে ধরো কোনো একটা কণা 2 সেকেন্ডে 4 মিটার গেল কোন দিকে স্যার? উত্তর দিকে, নর্থ। পরের 2 সেকেন্ডেও সে 4 মিটার গেল কোন দিকে? উত্তর। পরের 2 সেকেন্ডেও সে 4 মিটার গেল কোন দিকে স্যার? উত্তর। তাহলে এই রকম বেগকে আমরা বলবো সমবেগ। তাহলে কোন একটি কণা একই সময়ে একই দিকে যদি একই পথ অতিক্রম করে, কোন কণা একই সময় কেন? দেখো 2 সেকেন্ড, তাহলে কোন একটি কণা একই সেকেন্ড 2 সেকেন্ডে একই দিকে, কোন দিকে? নর্থ, উত্তর দিকে একই পথ 4 মিটার অতিক্রম করছে। মানে কণাটা কিভাবে যাচ্ছে তাকাও, এই 2 সেকেন্ডে 4 মিটার, পরের 2 সেকেন্ডে 4 মিটার, পরের 2 সেকেন্ডে 4 মিটার, বলো হ্যাঁ না না? তাহলে একই দিকে যদি সেই কণা 2 সেকেন্ডে একই পথ অতিক্রম করে, তাহলে তখন তার বেগকে কি বলবো? সমবেগ। তাহলে স্যার অসমবেগ কাকে বলে? ধরো কোন একটা কণা, 2 সেকেন্ডে 4 মিটার যাচ্ছে কিন্তু নর্থে, পরের 2 সেকেন্ডে 4 মিটার যাচ্ছে কিন্তু ইস্টে, পরের 2 সেকেন্ডে 4 মিটার যাচ্ছে কিন্তু ওয়েস্টে, এইরকম বেগকে কি বলবো? অসমবেগ। তারপরে দেখো এখানে দিক আলাদা হয়ে যাচ্ছে, হ্যাঁ না না বলো? সেই জন্য আমরা একটু আগে একটা গোল বৃত্ত এঁকেছিলাম, স্পর্শক টেনেছিলাম, মনে করে দেখো। আমরা বলেছিলাম তার অভিমুখ পাল্টাচ্ছে, এখানে কি অভিমুখ পাল্টাচ্ছে? দেখো একবার কোন দিকে আছে? উত্তরে। একবার কোন দিকে আছে? পূর্বে। একবার কোন দিকে? পশ্চিমে। তাহলে অভিমুখ পাল্টাচ্ছে, তার মানে বেগটাকে সমবেগ বলবো না, কি বলবো? অসমবেগ। আবার যদি এরকমও হতো, এবার এরকমও যদি হতো, ভাবো কণাটা 2 সেকেন্ডে 4 মিটার যাচ্ছে উত্তর দিকে, পরের 2 সেকেন্ডে 6 মিটার যাচ্ছে কিন্তু উত্তর দিকে, পরের 2 সেকেন্ডে 8 মিটার যাচ্ছে কিন্তু উত্তর দিকে। দেখো দিক একই আছে কিন্তু বেগের মান আলাদা, হ্যাঁ না না বলো? তাহলে অসমবেগ কখন? যখন কোনো একটি কণা একই সময়ে মান একই হলেও দিক আলাদা হবে, বা একই সময়ে দিক একই রেখে তার মান আলাদা হবে, বা উভয়ই আলাদা হয়ে যাবে। অর্থাৎ কোন একটি কণার একই সময়ে যদি মান ও দিক একই থাকে তখন তাকে বলবো সমবেগ, আর যদি কোনো একটা পাল্টে যায় তাহলে কি হবে?
অসমবেগ। আমি কি বোঝাতে পারলাম? তাৎক্ষণিক বেগ কাকে বলে? না তো কোনো একটা কণার খুব ক্ষুদ্র সময় পরিসরে বেগকে আমরা কি বলবো? তাৎক্ষণিক বেগ। খুব ক্ষুদ্র সময় পরিসর মানে আবার এগেইন বলছি, খুব ক্ষুদ্র সময়ে তার যে বেগ হবে তাকে বলবো আমরা কি? তাৎক্ষণিক বেগ। গড় বেগ কাকে বলে? তাহলে এখানে লিখেছিলাম মোট পথ বাই মোট সময়, তাহলে গড় বেগ মানে কি লিখবো? মোট সরণ বাই মোট সময়। তাহলে যদি গড় বেগ লিখতে চাই আমাকে, তাহলে মোট সরণ বাই মোট সময়, এটা হচ্ছে আমার গড় বেগ, অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে দেখো মোট সরণ বাই মোট সময় এটা হচ্ছে তার গড় বেগ, ঠিক আছে? তাহলে লজিক্যালি আমরা এক্ষেত্রে দেখলাম বেগ, সময় ইত্যাদি দ্বারা। একটা অঙ্ক লিখি, দেখো একটি ট্রেন বেলঘরিয়া থেকে নৈহাটি নৈহাটি 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়। ট্রেন বেলঘরিয়া থেকে নৈহাটি যায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, দ্রুতিতে, লেখো 60 কিলোমিটার প্রতি ঘন্টা দ্রুতিতে, এবং নৈহাটি থেকে বেলঘরিয়া ফেরত আসে, 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ট্রেনটির গড় দ্রুতি কত? একটি ট্রেন বেলঘরিয়া থেকে নৈহাটি যায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং নৈহাটি থেকে বেলঘরিয়া ফেরত আসে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। দ্রুতিতে সব দ্রুতিতে রাখো। ট্রেনটির গড় দ্রুতি কত? ট্রেনটির গড় দ্রুতি কত? তাহলে আমাকে এখানে প্রশ্ন অনুসারে গড় দ্রুতি বার করতে বলেছে। আর তুমি জানো সলিউশন, আর তুমি জানো স্যার গড় দ্রুতির তো ফর্মুলা আপনি শেখালেন। কি শেখালাম? মোট পথ বাই কি লিখি আমরা? মোট সময়। স্যার এখানে না পথ দিয়েছে না সময় দিয়েছে, আমাকে শুধু দুটো দ্রুতির মান দিয়েছে। হ্যাঁ না বলো, ঠিক বলছি তো? তাহলে স্যার এখান থেকে কি করে বার করব? তাহলে আসলে আমরা ছবির সাহায্যে এটাকে বোঝার একটু চেষ্টা করি। ধরো এটা হচ্ছে বেলঘরিয়া আর এটা হচ্ছে নৈহাটি। এই বেলঘরিয়া নৈহাটি থেকে একটা ট্রেন যাচ্ছে, এই দূরত্বটাকে আমরা ধরে নিলাম এক্স, তাহলে বেলঘরিয়া থেকে নৈহাটি যখন যাচ্ছে এইদিকে সে যাচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। হ্যাঁ না বলো? এটা তো দ্রুতি, তার মানে দ্রুতি কত? স্যার দ্রুতি তো 60 কিলোমিটার প্রতি ঘন্টা। এখান থেকে এইটুকু যেতে সময় লাগলো কত? তাহলে সময় কত লাগলো কি করে বার করবে বলো? ভালো করে দেখো, আমি এখানে লিখছি, মিটিয়ে দেবো। আমরা কি একটু আগে পড়লাম যে দ্রুতি মানে পথ বাই সময়? হ্যাঁ না বলো? পড়লি না বল? তাহলে সময় মানে কি লিখবি? সময় মানে কি হবে? পথ বাই দ্রুতি। হ্যাঁ না বল? তাহলে সময় মানে কি লিখবো? পথ বাই দ্রুতি। বল পথ কত? এক্স তো পথ। হ্যাঁ না বল? আর দ্রুতি কত? 60। এটা ঘন্টা। হ্যাঁ না বল? এটা কি সময় লাগলো বেলঘরিয়া থেকে নৈহাটি যেতে? হ্যাঁ না বল? কিন্তু ট্রেন তা করছে না তো, আবার কি করছে? নৈহাটি থেকে বেলঘরিয়াও আসছে। আমি এটা মেটাবো এবার। এতদূর কি বোঝাতে পেরেছি আমি? না হলে বলবে। এতদূর কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? এবার ট্রেনটা নৈহাটি থেকে বেলঘরিয়া আসছে। এবার বলো, যখন নৈহাটি থেকে বেলঘরিয়া আসছে তখন দূরত্ব আবার কত যাচ্ছে? সে এইখানে কত যাচ্ছে? সে এক্স। হ্যাঁ না বল? আরে সে বেলঘরিয়া থেকে নৈহাটি এক্স গেলে নৈহাটি থেকে বেলঘরিয়া কত যাবে? এবার দ্রুতি কত বলে দিয়েছে, কত? 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে তুমি বলো এখানে সময় কত লাগবে? স্যার এক্স বাই কত হবে বল? এটা কি বুঝাতে পারলাম আমি? হ্যাঁ না বল?
বল এই দুটো বোঝাতে পারলাম? তাহলে যদি আমাকে এখন গড় দ্রুতি বার করতে দেয়, তাহলে গড় দ্রুতি মানে কত লিখবো? মোট পথ বাই মোট সময়। তাহলে মোট পথ বাই মোট সময়। বল মোট পথ কত, কে বলতে পারবে? মোট পথ কত? গেল এক্স এলো এক্স, মোট পথ কত? এইটুকু বুঝতে পারছিস না? তাই হবে না স্যার, গেল এক্স এলো এক্স টু এক্স। আর মোট সময় কত স্যার? তাহলে এক্স বাই 60 প্লাস কত হবে? এক্স বাই 40 সমান, এখানে লিখছি 2x বাই, ভালো করে দেখ, 60 আর 40 এর লসাগু কত হয়? 120। তাহলে 60 মানে কত? 2x প্লাস 3x। বল এরকম কিছু হবে? 120 ওপরে গেল, তাহলে 240x বাই কত? 5x। হ্যাঁ না বল? x x কাটলাম, আর 240 কে 5 কাটলে হয় 48। তাহলে গড় দ্রুতি কত হবে? 48 কিলোমিটার পার আওয়ার। বল হ্যাঁ না? এইচ লিখ। বল অঙ্কটা কে বুঝতে পারিসনি? বল অঙ্কটা কে বুঝতে পারিসনি? বল অঙ্কটা কে বুঝতে পারিসনি? বল বোঝাতে পেরেছি অঙ্কটা? সিম্পল ফর্মুলা, মোট পথ বাই মোট সময়। তাহলে আমি মোট পথ বার করে নিলাম, কত হলো আমার? 2x। আর মোট সময় কত হলো? দেখো বার করলাম। সময় কি করে বার করলাম? ফর্মুলায় তো জানতাম স্যার, দ্রুতি মানে সরণ বাই সময়, মানে পথ বাই সময়। ঠিক বলছি তো? অঙ্কটা করনি? করবে না? করো। ক্লিয়ার হচ্ছে এত দূর পর্যন্ত? বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার পরের টপিক, 4 নম্বর পয়েন্ট পড়ালাম বেগ। এবার পড়াবো ত্বরণ। এবার পড়াবো ত্বরণ। তো টপিকের নাম লেখো ত্বরণ, 5 নম্বর টপিক। ত্বরণ, ত্বরণ কাকে বলে? দেখে নাও, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তো ত্বরণ কাকে বলে? না তো স্যার, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলি আমরা। ঠিক আছে, তাহলে ত্বরণকে যদি লেখা হয়, তাহলে ত্বরণ মানে হবে বেগ বৃদ্ধি বাই সময়। এটা হচ্ছে ত্বরণ, যতটা পরিমাণ বেগ বাড়বে বাই সময়। ঠিক? ওকে, ত্বরণ মাথায় রাখবে একটা ভেক্টর রাশি। আর তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো এর মাত্রা কত হয় স্যার? LT⁻²। আমি একটা আগের দিন অনলাইনে এক্সট্রা ক্লাসও নিয়েছিলাম। মাত্রা আশা করি অনেকের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। তারপর বুঝতে পেরেছিলাম মাত্রা? যদি অসুবিধা হয় আমাকে আবার জিজ্ঞেস করবে, আমি আবার বলে দেবো, অসুবিধা নেই। এখন বেগ বৃদ্ধি বাই সময়, তাহলে আমরা যদি ত্বরণের একক বার করতে চাই, ত্বরণের একক, তুমি লক্ষ্য করো ত্বরণের এককে বেগ বৃদ্ধি আছে। বেগ বৃদ্ধি মানে কি? বেগের একক। হ্যাঁ না বলো? আর নিচে কি লিখবো তাহলে? সময়ের একক। ঠিক বলছি তো? ত্বরণের একক বার করতে গেলে আমাকে তাহলে দুটো একক জানতে হবে, একটা হচ্ছে বেগের একক আর একটা কি হচ্ছে? সময়ের একক। দেখো তাই তো হবে, বেগ বৃদ্ধি বাই সময়। তাহলে উপরে হবে বেগের একক, নিচে কি হবে? সময়ের একক। এখন বেগের একককে যদি আমরা দেখি, তাহলে বেগের একক মানে হচ্ছে দূরত্বের একক বাই, বেগের একক লিখছি, সময়ের একক ইন্টু নিচে থাকবে তাহলে 1/, সময়ের একক। এই লাইনটা একটু ভালো করে দেখবে। দেখো বেগ, এই যে সময়ের একক, এটাকে এখানে রাখলাম ইন্টু 1/, আর বেগের একক মানে কি? সেন্টিমিটার বাই সেকেন্ড। সেন্টিমিটার কিসের একক? দূরত্বের। আর সময়ের একক কি? সেকেন্ড। দেখো তাই লিখেছি। তার মানে আমি কি লিখতে পারি?
বেগের একক মানে স্যার দূরত্বের একক বাই সময়ের একক তার হোল স্কোয়ার। তাহলে এখানে বেগের এককে সময়ের একক কবার আসছে? দুবার। একবার বেগের একক বোঝাতে, একবার বেগ বৃদ্ধির হার বোঝাতে। এই টপিকটা লেখার পর একটা লাইন লিখবো। চলো, বোঝাতে পেরেছি এতদূর পর্যন্ত? চলো করে নাও, যে একটা লাইন লিখবো। প্লিজ কোথায় করো, ভালো করে বোঝো টপিকটা। যদি কোনো জায়গায় সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবে, বারবার বলছি আমি। যদি না জিজ্ঞেস করো তাহলে আমি বলতে পারবো না। কিন্তু সমস্যা হলে জিজ্ঞেস করবে যে স্যার এটা বুঝতে পারলাম না, বলুন, আমি অবভিয়াসলি বলে দেবো। আমি বাঘ ভাল্লুক না যে তোমাকে কামড়া কুমড়া খেয়ে নেবো। যেটা ডাউট সেটা জিজ্ঞেস করবে। বুঝতে পেরেছিস? তাহলে লিখবো ত্বরণের এককে সময়ের একক দুবার আসে। লেখো, এরপর লেখো ত্বরণের এককে সময়ের একক দুবার আসে। ত্বরণের এককে সময়ের একক দুবার আসে, একবার বেগের একক বোঝাতে, একবার বেগের একক বোঝাতে, একবার বেগ বৃদ্ধির হার বোঝাতে। ত্বরণের এককে সময়ের একক দুবার আসে, একবার বেগের একক বোঝাতে, একবার বেগ বৃদ্ধির হার বোঝাতে। তাই যদি কোশ্চেন দেয় ত্বরণের এককে সময়ের একক দুবার কেন আসে ব্যাখ্যা করো, নিশ্চয়ই এই ব্যাখ্যাটাই লিখতে হবে। তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালেও সেটা দেওয়া আছে। তাহলে একক কি হবে না? তো স্যার সিজিএস একক হবে সেমি পার সেকেন্ড স্কোয়ার এবং এসআই একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এসআই মাথায় রাখবো। তাহলে দুটো একক বোঝালাম, একটা হচ্ছে সিজিএস একক আর একটা হচ্ছে এসআই একক। যেমন আমরা বেগ পড়লাম, তাহলে সমত্বরণও পাওয়া যাবে। সমত্বরণ কাকে বলে? একই রকম যে কোনো কণার একই সময়ে যদি একই পরিমাণ বেগ বৃদ্ধি পায় তখন তাকে কি বলবো? সমত্বরণ। যদি একই পরিমাণ বেগ বৃদ্ধি না পায় কি বলবো? অসমত্বরণ। কোনো কণার ক্ষুদ্র সময় পরিসরের ত্বরণকে কি বলবো? তাৎক্ষণিক ত্বরণ। এবং মোট বেগ পরিবর্তন বাই সময়কে কি বলবো? গড় ত্বরণ। ঠিক বলছি তো? এবার ধরো বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলছি। বেগ বাড়ছে, তো বেগ তো স্যার কমতেও পারে, কমতে পারে না? তো ধরো কোনো কণার বেগ কমতেও পারে, কোনো কণার বেগ বাড়তেও পারে। ত্বরণকে যদি আমি গাণিতিকভাবে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে প্রকাশ করবো একটু দেখাই, তারপর আমি ত্বরণের বিপরীতটাকে পড়াচ্ছি। ধরো লেখো, ধরি কোনো একটি কণা ইউ বেগে চলছিল, ইউ বেগে চলছে। টি সময় পর তার বেগ হলো ভি। তাহলে ইউ বেগে চলছিল মানে এটা হচ্ছে তার প্রাথমিক বেগ। ইউ প্রাথমিক বেগ নিয়ে চলছিল, দেখো সেই জন্য পাশে প্রাথমিক বেগ কথাটা আমি লিখে দিয়েছি। টিটাকে ছোট হাতে লিখবো। তাহলে ধরলাম কোন একটা কণা ইউ বেগে চলছিল, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ এবং টি সময় পর তার বেগ কত হলো? ভি। ঠিক আছে, ইউ চলছিল, বেগ হলো ভি। যদি ভি এর মান ইউ এর থেকে বেশি হয় মানে বেগ কি হলো? বাড়লো। হ্যাঁ না বল? যদি ভি এর মান ইউ এর থেকে বেশি হয় তাহলে বেগের মান কি হলো? বাড়লো। ঠিক তো? তাহলে এখানে বলো বেগ বৃদ্ধি কত হলো?
ভেরি গুড। তাহলে বেগ বৃদ্ধি কত হলো? সিম্পল স্যার ভি মাইনাস ইউ। দেখো এই চ্যাপ্টারে প্রাথমিক বেগ মানেই কিন্তু ইউ, আর অন্তিম বেগকে ভি দিয়ে লেখা হয়। তাই কোনো জায়গায় যদি ইউ দেখো তাহলে সেটাকে কি জানবে? প্রাথমিক বেগ। কোনো জায়গায় যদি ভি দেখো তাহলে কি লিখবে? অন্তিম বেগ, মানেই জানবে ওটা অন্তিম বেগ। আর সময় কত লেগেছে স্যার বলো? টি। সময় লেগেছে টি। তাহলে ত্বরণ কত হবে? ত্বরণকে আমরা এ দিয়ে লিখবো। কি দিয়ে? কেন এ দিয়ে লিখবো? কারণ ত্বরণের ইংলিশ হচ্ছে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশনকে ত্বরণ বলি আমরা। তাহলে এ সমান কত লিখবো? কারণ ফোন এসছে রে, দেখে নাও। ঠিক আছে, তাহলে বেগ বৃদ্ধি মানে কত? ভি মাইনাস ইউ বাই টি। সেজন্য মাথায় রাখবে যে একটা ফর্মুলা এ সমান কত হয়? ভি মাইনাস ইউ বাই টি। এ হচ্ছে ত্বরণ, ভি মানে কি রে? ভেলোসিটি। কিন্তু কি বেগ? অন্তিম বেগ। ইউটা কি? প্রাথমিক বেগ। টিটা কি? সময়। মাথায় থাকবে। এখানে বেগ বাড়লো বলে এটা হলো। এবার ধরো কখনো কখনো তো বেগ কমতেও পারে। ত্বরণ মানে বেগ বাড়ছে। ভালো করে বোঝো। ধরো তুমি মর্নিং ওয়াকে গেছো, জানি কেউ করো না, তাও ধরো মর্নিং ওয়াকে গেছে, এবার তোমার পেছনে কুকুর লেগে গেছে, তাই তোমার বেগ কি হবে? অটোমেটিকলি বেড়ে যাবে। এই যে বেগ বাড়লো, যে সময় বেগ বাড়লো এটাকে কি বলছি আমরা? ত্বরণ। যে সময় বেগ বাড়লো তাকে কি বলছি? ত্বরণ। এবার তুমি ধরো মর্নিং ওয়াক জোরেই দৌড়াচ্ছ, সামনে কুকুর দাঁড়িয়ে আছে, তোমার বেগ কি হবে? অটোমেটিক কমবে। তাহলে এখানে কি হবে? বেগ হ্রাস। হ্যাঁ না না বলো? তাহলে ত্বরণের উল্টো ঘটছে। হ্যাঁ না না বলো? এটাকে আমরা বলবো মন্দন। কি বলবো? তাহলে মন্দন কাকে বলে? না তো বেগ হ্রাসের হারকে বলবো মন্দন। বেগ হ্রাসের হারকে আমরা বলবো মন্দন। তাহলে বেগ হ্রাসের হারকে আমরা বলবো সিম্পল কথায় মন্দন। কোন কণার একক সময়ে যে পরিমাণ বেগ হ্রাস হয় তাকে বলা হয় তার মন্দন। ত্বরণের যেমন একক হলো, মন্দনেরও একক সেম হবে। অর্থাৎ মন্দনের একক কি হবে? মন্দনের একক সিজিএস পদ্ধতিতে হবে সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর এসআই পদ্ধতিতে কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এর মাত্রা কত হবে? এলটি টু দি পাওয়ার -2, এবং এটা একটা ভেক্টর রাশিও হবে। অর্থাৎ সব একই, খালি উল্টো। বেগ হ্রাসের হার। তাহলে তুমি বলো, যদি আমি মন্দনের কথা এখানে বিবেচনা করতে চাই, তাহলে লজিক্যালি বেগ হ্রাস হচ্ছে, হ্রাস। তাহলে আমি এখানে যেমন বলেছিলাম ভি এর মান ইউ এর থেকে বেশি, মন্দনে কি হবে? ভি এর মান ইউ এর থেকে কম। হ্যাঁ না না বলো? ঠিক বলছি তো? তাহলে যখন মন্দন লিখবো সেম জিনিসই লিখছি, ভাবো সেম জিনিসই লিখছি, কিন্তু শুধুমাত্র আমি কি লিখছি? যে এখানে ইউ সরি ভি লেস দেন ইউ। হ্যাঁ না না বলো? যদি, তাহলে এটা কি হয়ে গেল আমাদের কেসটা? মন্দন। বলো হ্যাঁ না না বলো? কেন বেগ কি হয়ে যাচ্ছে? এখানে কমে যাচ্ছে। অন্তিম বেগের মান প্রাথমিক বেগের থেকে কি কম। তুমি জোরে দৌড়াচ্ছিলে, সামনে ডাইনোসর দাঁড়িয়ে গেছে, তুমি কি করে গেছো? বেগ কমিয়ে দিয়েছো, তাই না? যেমন ধরো তুমি পড়া করোনি, সেদিন পড়তে আসোনি, এদিক দিয়ে হাঁটছো, সামনে স্যার দাঁড়িয়ে গেছে, তুমি অন্য রাস্তা দিয়ে যাবে, বা বেগ কমিয়ে দেবে তোমার অটোমেটিক। ওকে, তাহলে এক্ষেত্রে মন্দন যদি লিখতে চাই আমি, তাহলে বেগ হ্রাস বাই কত হবে? সময়। হ্যাঁ না না বলো? ঠিক বলছি তো? তাহলে বেগ হ্রাসের পরিমাণ কত হবে স্যার? বেগ হ্রাস কত হবে তুমি বলো? ইউ এর মান বেশি, ভি এর মান কি কম, তাহলে বেগ হ্রাস নিশ্চয়ই ইউ মাইনাস ভি লিখবো। হ্যাঁ না না বলো? তাই তো হবে। ছিল ইউ হলো ভি, তাহলে কমলো কতটা? ইউ মাইনাস ভি। হ্যাঁ না বলো? ছিল 20 হলো 10, কমলো কত স্যার? 10। কি করে বাদ দিলি 20 থেকে? তাহলে মন্দন সমান কি আমি লিখতে পারি? ইউ মাইনাস ভি বাই সময় কত? টি। হ্যাঁ না বলো? ঠিক হবে না? হবে না? আবার দেখো তো, মাইনাস যদি একটা কমন নিই তাহলে কি ভি মাইনাস ইউ বাই টি লেখা যায়? হ্যাঁ না বলো? যদি একটা মাইনাস কমন নিই তাহলে কি এটা লেখা যায়? আর ভি মাইনাস ইউ বাই টি এটা মানে কি রে? তাহলে মন্দনকে কি আমরা ঋণাত্মক ত্বরণ বলতে পারবো? স্কুলে কি পড়িয়ে দিয়েছে নাকি এগুলো? স্কুলে কি চলছে রে? কখনো ফার্স্ট চ্যাপ্টার চলছে? ঠিক আছে, আমরা পড়িয়ে শেষ করে দেবো সেকেন্ড চ্যাপ্টার, তখন দেখবি স্কুলে ফার্স্ট চ্যাপ্টারই চলছে।
যাও, অসুবিধা নেই। মন্দনকে কেন ঋণাত্মক ত্বরণ বলে তাহলে বুঝতে পারলাম। দেখো বেরিয়ে গেল আমাদের ঋণাত্মক ত্বরণকেই মন্দন বলা হয়। তাহলে একটা কথা মাথায় রাখবো, ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন বলবো। ঠিক আছে, লেখো। একটি কণা 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। একটি কণা 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। 5 সেকেন্ড সময় পর তার বেগ হলো 30 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পর তার বেগ হলো 30 মিটার পার সেকেন্ড। ত্বরণ কত? ত্বরণ কত? ত্বরণ কত? চলো, তাহলে কি কি দিয়েছে? একটা কণা 10 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, এটা কি প্রাথমিক বেগ? হ্যাঁ না না বলো। তাহলে লিখবো কি? প্রদত্ত, সলিউশন করাচ্ছি। দেখো, প্রদত্ত প্রাথমিক বেগ, এটাকে আমরা কি দিয়ে লিখি? ইউ। কত হবে? 10 মিটার পার সেকেন্ড। আর তোমাকে দেখো অন্তিম বেগ দিয়েছে সম্ভবত, ঠিক বলছি? অন্তিম বেগ কত দিয়েছে? 30 মিটার পার সেকেন্ড। আর তোমাকে সময়ও দিয়েছে কত? টি কত? 5 সেকেন্ড। জানতে কি চাইছে তোমার কাছে? ত্বরণ এ। বলো, আমি কি এইভাবে লিখে ঠিক লিখেছি? দেখো, আমি কি এইভাবে ঠিক লিখেছি? দেখো তো প্রশ্নটাতে কি এগুলোই দিয়েছে? কি জানতে চেয়েছে দেখো একবার ভালো করে। তাহলে প্রদত্ততে আমরা দেখছি যে প্রাথমিক বেগ আমাকে দিয়েছে ইউ 10 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ ভি দিয়েছে 30 মিটার পার সেকেন্ড, সময় টি দিয়েছে 5 সেকেন্ড, ত্বরণ এ জানতে চেয়েছে, ঠিক বলছি? তাহলে তুমি একটা সূত্র জানো সম্ভবত, আমরা জানি কি জানো? এ সমান ভি মাইনাস ইউ বাই টি। আমি কি ঠিক লিখলাম? ঠিক বলছি তো? আর এটা মানে কি? ত্বরণ। এটা বার করতে হবে। তাহলে ভি এর মান কত স্যার? ভি এর মান এই তো স্যার, ভি 30 মাইনাস ইউ কত স্যার? 10, টি কত স্যার? 5। তার মানে 20/5 মানে কত? 4। অতএব নির্ণীত ত্বরণ 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলো, বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? ঠিক আছে, তাহলে আমরা লজিক্যালি, মা ফোন করছে বা বাবা নাকি? কেটে দাও, মা বাবা হলে ধরবে। চলো, এখন আমরা যদি কোনো কিছু বিষয়ে অঙ্ক করতে চাই, তাহলে আমাদেরকে সেই অঙ্কের ফর্মুলা জানতে হয়। যেমন দুটো রাশি যোগের স্কোয়ার বার করতে গেলে এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা জানো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। যদি হোল কিউবের ফর্মুলা জানতে চাই, স্যার এ প্লাস বি এর হোল কিউব কত হয় জানো নিশ্চয়ই, পড়িয়েছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। অথবা একটা হয় কি, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সেরকমই আমাদের যখন গতি সম্পর্কিত কিছু আলোচনা, অঙ্ক ইত্যাদি গাণিতিক সমস্যা আসবে, তখন আমাদেরকে সমীকরণ দরকার, একটা ফর্মুলা, যার উপর ভিত্তি করে আমরা সেই অঙ্কটাকে করতে পারবো। এখন একটা বস্তুর যদি আমরা গতি আলোচনা করি দুরকম ভাবে, একটা ম্যাথমেটিক্যাল ওয়েতে আর একটা লেখচিত্রের মাধ্যমে। লেখচিত্রটা আজ করাবো না, লেখচিত্রটা আমরা নেক্সট ক্লাসে করাবো, এবং লেখচিত্রের ক্লাসটা হবে একটা আলাদা ক্লাস, তাই সে ক্লাস কেউ মিস করবে না। লেখচিত্রের ক্লাস মিস করবে, লেখচিত্র বোঝার দায়িত্ব নিজের থাকবে। আমি বারবার বলছি, আমি যা পড়াবো লেখচিত্র, তুমি 9 কেন 11 পর্যন্ত সে লেখচিত্র বুঝে যাবে, চিন্তা করো না। কিন্তু তোমাকে বুঝতে হবে, ভালো করে বুঝবে, যেটা ডাউট সেটা ক্লিয়ার করবে। তাহলে আমরা আজকে গাণিতিক উপায়ে বস্তুকে অঙ্ক করতে গেলে কিভাবে জানতে হয়, এটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, গাণিতিক ভাবে। তার জন্য আমার সূত্র দরকার। যেমন বললাম এ প্লাস বি হোল কিউবের সূত্র তোমরা জানো, এ কিউব প্লাস বি কিউব প্লাস,
ধরো আমাকে কোনো একটা প্রশ্নে কিলোমিটার প্রতি ঘন্টা দিয়ে দিল, কিন্তু আমরা সব অঙ্ক কিসে করছি স্যার? মিটার পার সেকেন্ড। এবার কিলোমিটার পার আওয়ার দিয়ে দিলে তো সমস্যা স্যার। ধরো আমি কোথাও বলে দিলাম 20 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাকে তুমি কত মিটার পার সেকেন্ড হবে? এক্স মানে এক্স এর মান বেরোবে, হ্যাঁ না বলো? বা এখানে কোশ্চেন মার্ক দাও যে 20 কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড। আমাকে কোশ্চেন আসতেই তো পারে, কোশ্চেন আমাকে কিলোমিটার পার আওয়ার দিল, কিন্তু কোশ্চেন চাইছে কততে? মিটার পার সেকেন্ডে। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। আগে দেখি 1 কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড, এটাকে দেখি। তাই তুমি বলো 1 কিলোমিটার পার আওয়ার মানে কি 1 কিলোমিটার বাই 1 ঘন্টা, হ্যাঁ না বলো? 1 কিলোমিটার পার আওয়ার মানে কি 1 কিলোমিটার বাই 1 ঘন্টা। 1 কিলোমিটার মানে 1000 মিটার, হ্যাঁ না বল? আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড? তাহলে মিটার পার সেকেন্ড স্যার হয়ে গেল। এবার দুটো শূন্য কাটলাম, আর এটাকে যদি কাটি তাহলে কত হবে? 5 এর 18। তাই মাথায় রাখবো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড গেলে কত দিয়ে গুণ করব? কত দিয়ে? 5 এর 18। তাই একটা কথা মাথায় রাখবো, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যেতে হলে আমি গুণ করবো, কত গুণ করব? 5 এর 18। তাহলে উল্টোটা ভাবো, মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার গুণ করলে কত দিয়ে গুণ করব? তাই হবে তো নাকি? তাহলে একটা কথা মাথায় রাখবে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড গেলে আমাকে 5 এর 18 দিয়ে গুণ করতে হয়। তাহলে তোমাকে যদি পট করে একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করে নিই, নিশ্চয়ই পারবে যে স্যার 72 কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড? চলো বলো কত হবে? 72 কিলোমিটার পার আওয়ার মানে কত মিটার পার সেকেন্ড? চলো বলো। 72 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ দেখো তো সবার কথা আসছে। কত দিয়ে গুণ করতে হবে আমাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড গেলে? 5 এর 18 নাকি, হ্যাঁ না বলো? তাহলে 72 এর সাথে যদি 5 এর 18 গুণ করো তাহলে কত হবে? 20। তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে কি আমরা পারবো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যেতে? তাহলে কি আমরা পারবো কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড যেতে? কত দিয়ে গুণ করতে হবে? 5 এর, মনে থাকবে? চলো এবার লেখো গতি সম্পর্কিত সমীকরণ। মিটিয়ে দিলাম এটা আমি। গতি সম্পর্কিত সমীকরণ দেখো, ধরি একটি কণা ইউ প্রাথমিক বেগে চলছিল। একটি কণা ইউ প্রাথমিক বেগে চলছিল, পূর্ণচ্ছেদ দিয়ে লেখো টি সময় পরে কণাটির বেগ হয় ভি। টি সময় পর কণাটির বেগ হয় ভি। কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস, কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব এস এবং ত্বরণ এ হলে ছবিটা একটু এঁকে নাও, দিয়ে আমি 1 নম্বর লিখবো। ত্বরণ হলে ছবি আঁকার পর 1 নম্বর লিখবো। আমরা 3টি সমীকরণ এখানে আলোচনা করব। রামকৃষ্ণ মিশনে 4 নম্বর সমীকরণটাও শেখাবে, কিন্তু আজকে নয়, ওটা আমি কোনো এক সময় করাবো। আগে বেসিক টুকু তো শিখি, তারপর হায়ার লেভেলে শিখবো। একদম ডাইরেক্ট হায়ার লেভেলে চলে গেলেই তো মুশকিল না। বাড়ির ভিত ভালো হবে তবেই তো আমি 3rd ফ্লোর 4th ফ্লোর করবো। আমি ডাইরেক্ট 3rd ফ্লোর 4th ফ্লোরে যেতে পারবো না। হলে 1 নম্বর লেখো, আমরা কি লিখতে পারি a সমান v মাইনাস ইউ বাই টি, হ্যাঁ না বল? এটা লিখতে পারবো কিনা? নিশ্চয়ই এখান থেকে লিখতে পারবো। a সমান এখনই শেখালাম স্যার। তাহলে এখান থেকে যদি আমি তাই লিখতে পারি তাহলে আমি এখান থেকে লিখতে পারবো অতএব দেখো v মাইনাস ইউ সমান এর সাথে টি গুণ হবে, হ্যাঁ না বল? হবে না?
অতএব ভি সমান ইউ প্লাস এটি, এটি হচ্ছে গতির সমীকরণ, প্রথম গতির সমীকরণ, প্রথম গতির সমীকরণ। কত সহজ স্যার এগুলো, কি ব্যাপার, আমরা 9-এই পড়ছি তো, না 7-এ ফিরে গেলাম আবার? তাহলে আমরা এখানে প্রথম গতির সমীকরণ পেয়ে গেলাম, ভি সমান ইউ প্লাস এটি। সবাই এটা বুঝতে পেরেছো? কারোর ডাউট আছে? এবার আমরা লিখবো 2 নম্বর। 2 নম্বর, আচ্ছা গড় বেগ কত? আচ্ছা প্রাথমিক বেগ ছিল ইউ, অন্তিম বেগ কত? ভি। তাহলে গড় বেগ কি আমরা ইউ প্লাস ভি বাই 2 লিখতে পারবো? হ্যাঁ না বলো? তাহলে গড় বেগ কত লিখবো? ইউ প্লাস ভি বাই 2, বলো এটুকু ঠিক? আর একটা ফর্মুলা তোমাদের মনে নেই বোধহয়, লিখিয়েছিলাম কি, যে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, এইটা একটা ফর্মুলা ছিল, গড় বেগ সমান মোট সরণ বাই কি ছিল? মোট সময়। তাহলে মোট সরণ মানে কি? গড় বেগ ইন্টু সময়, হ্যাঁ না বলো? আর সরণটা যদি এখানে অতিক্রান্ত দূরত্ব দিয়ে লেখা হয় এস, তাহলে এখানে কি আমরা লিখতে পারবো দূরত্ব এস মানে, ভালো করে দেখো, দূরত্ব এস মানে বেগ ইন্টু সময়, হ্যাঁ না বলো? তার মানে গড় বেগ ইন্টু সময়, বলো হ্যাঁ না? এটা কে বুঝতে পারলে না বলো? এখানে দেখো, সরণ মানে কি? বেগ ইন্টু সময়। এই সরণটাকে এস দিয়ে লিখছি, দূরত্ব মানে কি হবে? বেগ। আচ্ছা বেগ কত বার করলাম? ইউ প্লাস ভি বাই 2। আর সময় কত বাবু? দেখো তাই করেছি, ব্যাপারটা কি বুঝতে পারলাম? পাশে এই ফর্মুলাটা লিখতে পারো যাতে মনে না, ভুলে না যাও। তাহলে এস সমান হয়ে গেল, ভালো কথা দেখো, ভালো কথা দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, এখন ইউ প্লাস ভি। আচ্ছা ভি মানে কত হয়? ইউ প্লাস এটি। তাহলে ভি এর জায়গায় আমি লিখলাম ইউ প্লাস এটি, বলো লিখতে পারবো? দেখো এই জায়গাটা দেখো, স্টার দেখো, বুঝতে পারছি ব্যাপারটা? বাই কত? 2 ইন্টু কত? টি, বলো এটুকু ঠিক আছে? কি করলাম আমি? ভি এর জায়গায় কি বসালাম? ইউ প্লাস এটি, দেখো আগে পেয়েছিলাম। তাহলে এস সমান, ভালো করে দেখবে, ইউ প্লাস ইউ কত হবে? 2u, আর প্লাস এটি বাই 2 ইন্টু টি, হবে না? হবে না বলো? হবে? লিখছি। তাহলে এস সমান, ভালো করে দেখো, ভেতরে গুণ করে দিলাম, ভেতরে গুণ করছি, তাহলে 2ut প্লাস এটি স্কোয়ার, হবে না? হবে না বলো? এই টিটাকে যদি ভেতরে গুণ করো, দেখো আমি অঙ্ক করছি বাবু, তোমার মনে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স পড়াচ্ছি? অঙ্ক তো, অঙ্ক করাচ্ছি তো, দেখো অঙ্ক সিম্পল। তাহলে এই টিটাকে ভিতরে গুণ করলে এই টিটা একবার এখানে গুণ হয়, এই টিটা একবার এখানে গুণ হয়, তাহলে 2ut প্লাস কত হবে? এটি স্কোয়ার, দেখো তাই বাই 2। আর তোমরা একটা নিয়ম জানো, এ প্লাস সি বাই বি যদি হয় তাহলে এটাকে লেখা যায় এ বাই বি প্লাস সি বাই বি, জানিস তো এটা? তাহলে এটাকে ভেঙে নিলে পরে লেখা যায় কত? 2ut বাই কত লিখবো? 2 প্লাস এটি স্কোয়ার বাই কত লিখবো? 2। অতএব এস সমান, দেখ 2 2 কেটে গেলে কত পড়ে থাকছে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এইটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা, এটা হচ্ছে দ্বিতীয় গতির সমীকরণ। এটা হলো দ্বিতীয় গতির সমীকরণ, বুঝতে পারলাম? এই যে প্রমাণগুলো সমীকরণ করছি এগুলোকে বলা হয় বীজগাণিতিক পদ্ধতিতে প্রমাণ, এগুলোকে বলা হয় বীজগাণিতিক পদ্ধতিতে প্রমাণ, এগুলোকে বলা হয় বীজগাণিতিক পদ্ধতিতে প্রমাণ। তাহলে বেঁচে রইল কোনটা? 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ, ঠিক? 1 আর 2 কি পুরো বুঝতে পেরেছি? কোনো জায়গায় ডাউট থাকলে আমাকে বলতে পারো, নির্দ্বিধায় নির্লজ্জ হয়ে জিজ্ঞেস করো যে স্যার এইটা বুঝিনি, অবভিয়াসলি আমি বুঝিয়ে দেবো। ক্লিয়ার হয়েছে সবার? চলো 3 নম্বর দেখি। তাই 3 নম্বর সমীকরণ আমরা এখান থেকে শুরু করছি, আমরা এখান থেকে শুরু করছি। আমরা জানি এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা জানিস তো? কোথায় জানলি? এই তো জানলি। আবার দেখ এই জায়গাটাই ভাব, আবার
এ সমান ভি মাইনাস ইউ বাই টি, ঠিক তো? এ মানে ভি মাইনাস ইউ বাই টি, এই তো। তাহলে অতএব টি সমান কত লেখা যায়? ভি মাইনাস ইউ বাই এ। হ্যাঁ না না বল, লেখা যাবে। কি করে হলো? না তো এই টিটা এখানে গেল, এটা নিচে নামলো, দেখ টি এখানে গেল, এ নামলো, দেখ। ঠিক আছে, এবার এই টি এর মানটা এখানে বসাবো, এই টি এর মানটা আমি এখানে বসাবো। অতএব এস সমান, দেখ ইউ প্লাস ভি ছিল, আমি এটাকে লিখলাম ভি প্লাস ইউ, একই ব্যাপার তো, বাই টু ইন্টু টি এর জায়গায় এই মানটা বসাচ্ছি, টি এর জায়গায় এই মানটা বসাচ্ছি, কত হচ্ছে? ভি মাইনাস ইউ বাই এ। ভালো করে দেখ, এবার যেহেতু গুণ আছে তো একটা করে ব্র্যাকেট দিয়ে দে। তাহলে কত দাঁড়ালো? এস সমান ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ বাই টু এ দাঁড়ালো। এবার বল ভি প্লাস এ ইন্টু ভি মাইনাস ইউ কি হবে ফর্মুলা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তার মানে আমি লিখতে পারবো এস সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টু এ, বা ভালো করে দেখ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান টু এ এস, এখানে পাশে লিখছি। অতএব ভি স্কোয়ার, দেখ এ ভি স্কোয়ার, ইউ স্কোয়ারটা এদিকে গেলে কি হয়ে যাবে? প্লাস। ইউ স্কোয়ারটা এদিকে গেলে কি হবে? তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস কত লিখবো? টু এ এস। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তাহলে এটা হলো তৃতীয় গতির সমীকরণ। তাহলে এই তিনটে সমীকরণ তোমাকে একদম পুরো ঠোঁটস্থ রাখতে হবে, রাট্টা মারা যাকে বলে, তোতা পাখির মতো। ভি সমান ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি বাদিকটা মেটাচ্ছি, বাদিক। তাহলে তিনটে সমীকরণ একদম ঠোঁটে লাগানো থাকবে সমীকরণ, যেমন করে লোকের ইনস্টাগ্রাম আইডি মনে রাখো, এক্স্যাক্টলি সেম ওয়েতে। কেমন? না তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এবার এগুলো ত্বরণ হলো বলে এ হলো। আচ্ছা যদি মন্দন হতো তাহলে কি হতো? মাইনাস এ। হ্যাঁ না না বলো, কেন? মন্দন মানে ঋণাত্মক ত্বরণ। তাহলে এটা যখন বেগ বাড়ছে, এটা কখন? যখন বেগ বাড়ছে মানে কি ঘটছে? ত্বরণ। যদি বেগ কমে মানে মন্দন হয়, মন্দন হয় তখন কি লিখবো ফর্মুলাগুলো? স্যার ভি ইকুয়াল টু ইউ কি লিখবেন? মাইনাস এটি। এস ইকুয়াল টু কি লিখবেন? ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এস। আমি কি বোঝাতে পারলাম? এবার আরো একটা ফর্মুলা আছে, আমি জাস্ট লিখছি ফর্মুলাটা, যে এন তম সেকেন্ডে, এটা মিশনে করাবে, অতিক্রান্ত দূরত্ব এসএন হলে এসএন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। আমি এটা কোনো এক সময় পরে বোঝাবো, যারা অ্যাডভান্স ক্লাস থাকবে তাদের জন্য, কারণ এটা আমাদের 9 সিলেবাসে নেই। তো এটা মিশনে অনেক সময় দেয়, এস সাফিক্স এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। এটা অনেক সময় আমরা কাজে লাগাবো। তাহলে আমরা ত্বরণের ক্ষেত্রে দেখলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস দাঁড়ায়। এবং যখন মন্দন হয় তখন ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, এবং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এস। এবং এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস এন হলে মাথায় রাখবো এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু এন মাইনাস ওয়ান। তাহলে আমাদের কাজ এই সমীকরণটা মনে রাখা। তিনটে সমীকরণের বৈশিষ্ট্য দেখো, প্রত্যেকটাতে দেখো চারটে করে পদ আছে। প্রথমটাতে দেখো 1 2 3 4 ভি ইউ এটি, ঠিক। পরেরটাতে দেখো 1 2 3 4, এটাকে ধরে নিয়েছো টিটাকে নাকি? দেখো 1 2 3 4, চারটে করে পদ আছে।
দেখো প্রথমটাতে আছে VUAT, মানে এখানে এস নাই, হ্যাঁ না বলো? তাহলে যদি কোনো সময় এস বার করতে দেয় এই সমীকরণটা কি কাজে লাগাতে পারবো? হবে না। ঠিক বলছি তো? পরেরটায় দেখো ভি নাই, তার মানে ভি মানে অন্তিম বেগ বার করতে গেলে এই ফর্মুলা ইউজ করা যাবে না। আর এটাতে দেখো সময় নাই, তার মানে যখন সময় বলে দেবে তখন এই সমীকরণটা হবে না, বা যখন সময় দেবে না তখন আমরা এই সমীকরণটা ব্যবস্থা করব। আমি কি বোঝাতে পারলাম? ব্যাপারটা? চলো একটা অঙ্ক লিখবো। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে প্রথমটাতে দেখো এস মিসিং আছে, অর্থাৎ ওখানে আমি এস বার করতে পারবো না। দ্বিতীয় সমীকরণটাতে ভি নাই, তার মানে আমি সেখান থেকে ভি বা অন্তিম বেগ বার করতে পারবো না। আর পরের সমীকরণটা থেকে সময় বার করতে পারবো না। লেখো একটি কণার বেগ 5 মিটার, একটি কণার বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 5 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 10 মিটার পার সেকেন্ড হলো। 5 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 10 মিটার পার সেকেন্ড হলো 15 সেকেন্ডে। কণাটির ত্বরণ কত? এই 15 সেকেন্ডে নয়, সরি, তোর কি বললাম, ভুল বললাম। একটি কণার বেগ 5 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 10 মিটার পার সেকেন্ড হলো এখানে পূর্ণচ্ছেদ। এক্ষেত্রে কণাটি 37.5 মিটার পথ অতিক্রম করলে, এক্ষেত্রে কণাটি 37.5 মিটার পথ অতিক্রম করলে ত্বরণের মান কত? এক্ষেত্রে কণাটি 37.5 মিটার পথ অতিক্রম করলে কণাটির ত্বরণ কত? ঠিক। এবার অঙ্কটাতে কি কি দিয়েছে আগে লেখো। কি কি দিয়েছে আগে লিখি। তাহলে একটি কণার 5 মিটার পার সেকেন্ড থেকে বেগ বেড়ে হলো, তাহলে প্রাথমিক বেগ তোমাকে দিয়েছে, হ্যাঁ না বলো? তাহলে প্রদত্ত প্রাথমিক বেগকে আমরা কি দিয়ে লিখি রে? তাহলে ইউ কত দিয়েছে, আর অন্তিম বেগকে লিখি কত দিয়েছে, আর অতিক্রান্ত দূরত্ব এস দিয়েছে নাকি কত? 37.5 মিটার। বলো হ্যাঁ না? আর আমাকে জানতে চেয়েছে এ ত্বরণ কত। এইখান থেকে আমি কোন সমীকরণ ব্যবহার করব যাতে এটা বার করতে পারবো? দেখো তো, সেকেন্ডের টি আছে, এখানে টি দেওয়া আছে। সেকেন্ডেরটা কি করে হবে? সেকেন্ডেরটা তো টি নাই, যে টি আছে এখানে তো টি নাই। এখানে ইউভিএসএ কোন জায়গাটা আছে? ইউভিএসএ থার্ডের সমীকরণটা ভালো করে দেখো তো একবার, থার্ডের সমীকরণটা না? তাহলে থার্ডের সমীকরণটা বসাও। যে আমরা জানি, আমি কি অঙ্কটা বোঝাতে পারলাম? আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ভি কত? 10 স্কোয়ার সমান 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বার করতে হবে, এ কে এ রেখে দিলাম। এস কত? 37.5। তাহলে আমি যদি এদিকে নিয়ে আসি 10 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার সমান, এইটার সাথে এটাকে গুণ করলে হয় 75। 75 এটাকে সাথে ভাগ করো, তাহলে 10 স্কোয়ার মানে কত? 100, 5 স্কোয়ার মানে কত? 25 সমান 75a। অতএব এ সমান 100 থেকে 25 বাদ দিলে কত হয়? 75 বাই এখানকার 75 কেটে গেলে কত পড়ে থাকে? 1। অতএব নির্ণীত ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলো অঙ্কটা বোঝাতে পারলাম? ছোট অঙ্ক, সহজ অঙ্ক ছিল। অঙ্কটা কি বোঝাতে পারলাম? তাহলে আমরা আজকে গতির সমীকরণ পর্যন্ত পড়লাম। তোমরা যদি তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল দেখো, তাহলে অ্যাকর্ডিং টু দ্য স্টাডি ম্যাটেরিয়াল, বারবার বলছি প্রত্যেকে কিন্তু টেক্সট বই ফলো করবে, টেক্সট বই কিন্তু পড়বে, সংজ্ঞাগুলো টেক্সট বই থেকে মুখস্থ করবে। 15 পেজ পড়ানো হয়ে গেছে, 16 নম্বর পেজ পড়িয়েছি, 17 নম্বর পেজ পড়িয়েছি,
18 পেজ পড়িয়েছি, 19 পড়িয়ে দিয়েছি, এবং তোমার লেখচিত্রের ব্যাখ্যার আগে পর্যন্ত পড়া হয়েছে, 20 পেজের আগে। দেখো 20 পেজে আছে লেখচিত্রের সাহায্যে ব্যাখ্যা। ওই লেখচিত্র থেকে আমরা কালকে শুরু করব, কাল মানে পরের দিন শুরু করব, লেখচিত্রের সাহায্যে ওই সমীকরণগুলো শুরু করব, ঠিক আছে? তারপরে আমরা নিউটনের গতিসূত্র শুরু করব। ক্লিয়ার? এত দূর পর্যন্ত পড়ানো হয়ে গেছে। দেখো সুন্দর করে এখানে ছক আকারে বেগ, ত্বরণ, সরণ এগুলোর একক মাত্রা দিয়েছি নাকি, সুন্দর করে দেওয়া আছে। আর গতির প্রকারভেদ গুলোকে দেখো ছক আকারে সুন্দর করে দেওয়া আছে। তো এই জায়গাগুলো একটু ভালো করে দেখো, চেষ্টা করেছি যতটা বেটার ওয়েতে করা স্টাডি ম্যাটেরিয়ালটা, সেটা করা আছে, ঠিক আছে? আজকের ক্লাসে কোনো ডাউট আছে বলতে পারো কেউ? কোনো ডাউট আছে কারোর? নেই? ওকে।